সো এই চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি ইটস দ্য আগের চ্যাপ্টারগুলোতে আমরা ফ্লুইডের এনার্জি নিয়ে ডিল করছি, এবার হচ্ছে মোমেন্টাম এবং ফোর্সেস। সো বেসিক্যালি ফ্লুইডের ফোর্সের ক্ষেত্রে বা মুভিং ফ্লুইডের ক্ষেত্রে এনার্জি ইকুয়েশনগুলা, কন্টিনিউটি ইকুয়েশনগুলা, বার্নৌলিস ইকুয়েশন, লিনিয়ার ফ্লো, রোটেশনাল ফ্লো, ভার্টেক্স ফ্লো, অনেক কিছু আমরা আসলে চ্যাপ্টার 4টা একটু সময় নিয়ে আমরা দেখছি, being very honest, and I'm happy the way the lecture was delivered. But একটু সময় হয়ে গেছে বলে আমাদের অন্যগুলাতে হয়তো বা এক্সট্রা ক্লাস করে, ইটস ফাইন। ওইগুলো যারা বুঝছো তাদের জন্য এর পরের জিনিসগুলো অ্যাকচুয়ালি শুড বি ভেরি ইজি, কুইক টু ক্যাচ। So having said that, এই চ্যাপ্টার deals with the momentum, এবং মোমেন্টামের কারণে যে ফোর্স হয়, মোমেন্টাম হচ্ছে ভরবেগ। সো এটার মূল ভরবেগের সাথে বলের সম্পর্ক কোন সূত্র দিয়ে হয়, কেউ বলতে পারবা? ভরবেগের সাথে বলের সূত্র হচ্ছে নিউটনের সেকেন্ড ল, যেটাতে বলে যে হচ্ছে যে তোমার ভরবেগের পরিবর্তন হচ্ছে তার নেট ফোর্সের সমান। ঠিক আছে, ভরবেগের পরিবর্তন যে কোনো সিস্টেম নিয়ে তুমি যদি চিন্তা করো বা যে কোনো ফোর্সেস নিয়ে যদি চিন্তা করো, নেট ফোর্সের চেঞ্জ হবে তার নেট মোমেন্টামের চেঞ্জ। মোমেন্টাম হচ্ছে ভরবেগ। সো ইম্পালস মোমেন্টাম প্রিন্সিপাল আমরা ফ্লুইড মেকানিক্সে ব্যবহার করি। এই ফ্লুইড মেকানিক্সের এই সূত্রের মূল হার্ট হৃদয় আসে হচ্ছে তোমার নিউটনের সেকেন্ড ল থেকে। সো নিউটনের সেকেন্ড ল অনুযায়ী আমরা জানি যে মোমেন্টামের যে চেঞ্জ হবে with respect to time, a net change will equal the net change in force. তার মানে মাস, ভর, ভেলোসিটি, v, এই দুইটার কে মাল্টিপ্লাই করলে আমরা ভরবেগ বা মোমেন্টাম পাই। So now we apply this to fluid mechanics. How does it work for fluid mechanics? এটা থেকে আমাদের কি লাভ? পদার্থবিজ্ঞান পড়ে সিম্পল লাভ হচ্ছে, সেটা হচ্ছে ইকুয়েশনস গুলার শেষে গিয়ে দেখবা যে it gives us a very easy form which we can apply to calculate force for any moving fluid system. So এই ফিগারটা যদি দেখো, এগুলো সব বই থেকে নেওয়া। সো এই ফিগারটা যদি দেখো, সো ফার্স্ট ফিগারটা বেসিক্যালি যে সাদা অঞ্চলটা, পলিগনটা অ্যাকচুয়ালি ডিটারমাইন করা হচ্ছে যে তোমার কন্ট্রোল ভলিউম। সো আমরা এই কন্ট্রোল ভলিউমটা নিয়ে কাজ করব। আমাদের আগে চ্যাপ্টার 3-4 বোঝানো হয়েছিল যে কন্ট্রোল ভলিউম কি। আচ্ছা, কন্ট্রোল ভলিউমের ভিতরে যে ফ্লুইড গুলো আছে সেটাকে আমরা বলছি ফ্লুইড সিস্টেম। সো এই প্রথম ফিগারটাতে কন্ট্রোল ভলিউমের ভিতরে ফ্লুইড সিস্টেমটা আছে। সো কন্ট্রোল ভলিউম আর ফ্লুইড সিস্টেমের ভলিউম একই। একটা নির্দিষ্ট সময় ডিটি পরে এই ফ্লুইডটা মুভ করবে, বিকজ আমরা মুভিং ফ্লুইড নিয়ে ডিল করতেছি। তখন আমাদের কন্ট্রোল ভলিউমটা তো ওর জায়গাতেই থাকবে, কিন্তু তোমার মুভিং ফ্লুইডটা সামনে আগায় চলে যাবে। সো এই সামনে আগানো এই যে হ্যাচেড এরিয়াটা, এটাকে আমরা বলতেছি ফ্লুইড সিস্টেমের পজিশন এট টি প্লাস ডেলটি সময়ে। সো এই ফ্লুইড সিস্টেমে মোমেন্টামের পরিবর্তনটা কিভাবে হইতে পারে? প্রথম পরিবর্তনটা হইতে পারে যে ফ্লুইড এন্টারিং এন্ড এক্সিটিং দ্য কন্ট্রোল ভলিউম। সো এই কন্ট্রোল ভলিউমে তো ওর শুরুতে ছিল, এর মধ্যে কিছু ফ্লুইড বের হয়ে যাবে, আবার কিছু ফ্লুইড তোমার কন্ট্রোল ভলিউম থেকে গিয়ে আমার ফ্লুইড সিস্টেমে ঢুকবে। আর আরেকটা হচ্ছে তোমার এইখানে একটা ফ্লো এর একটা টোটাল ভলিউমের এর কারণে একটা অ্যাকুমুলেশন হবে। সো আমি যদি প্রত্যেকটা কম্পোনেন্টকে ভাগ করি প্রথমে, তাই না, ছোট ছোট ভাগ করে আমরা বোঝার চেষ্টা করি। সো আমি ধরলাম যে এম ভি at time t is the momentum of the fluid system. So এই ফ্লুইড সিস্টেমটা, এই হ্যাচেড এরিয়াটা at time t, সো 2:30 ওর লোকেশন ঠিক এইখানে। সো এটা হচ্ছে কন্ট্রোল ভলিউম না, বাট ফ্লুইড সিস্টেমের মোমেন্টাম হচ্ছে এমভি। আচ্ছা, ঠিক টি প্লাস ডেল টি, অর্থাৎ আড়াইটা থেকে 3:30টায় চলে গেলে ওরটা ধরলাম এমভি টি প্লাস ডেল টি ফ্লুইড সিস্টেমের। হ্যাঁ, ওকে। সো এখন মোমেন্টাম ইনসাইড দ্য কন্ট্রোল ভলিউম। সো কন্ট্রোল ভলিউমের মোমেন্টামটা যদি এখন চিন্তা করি, তাহলে ধরলাম কন্ট্রোল ভলিউমটা 2:30টার সময় মোমেন্টাম হচ্ছে এম প্রাইম ভি প্রাইম, আর 2:30 থেকে 1 ঘন্টা পরে 3:30টার সময় এম প্রাইম ভি প্রাইম আন্ডার স্ক্রিপ্ট টি প্লাস ডেল টি। আচ্ছা, সো মোমেন্টাম এন্টারিং ডিউরিং ডেল টি। সো এই ডেল টি সময়ের মধ্যে কিছু মোমেন্টাম তোমার এই কন্ট্রোল ভলিউমের থেকে তোমার ফ্লুইড সিস্টেমে আসবে। সো ফ্লুইড সিস্টেমে যেই পরিমাণ মোমেন্টাম অ্যাড হচ্ছে, যেহেতু তোমার ভর এবং বেগ মুভ করতেছে সামনে, সেটাকে ধরলাম
এমভি ডেল এমভি ইন, আর যেটা বের হয়ে যাচ্ছে সেটা ধরলাম ডেল এমভি আউট। আচ্ছা, তো সময়ের শুরুতে অর্থাৎ ঠিক 2:30টার সময় কন্ট্রোল ভলিউম আর ফ্লুইড সিস্টেম একই জায়গাতে থাকে, তার মানে এমভিটি আর এম প্রাইম ভি প্রাইম টি হচ্ছে একই, কারণ ঠিক কন্ট্রোল ভলিউমের আমার ওই পাইপের ঠিক ওই জায়গাটা, ওই ভলিউমটার মধ্যেই এই মুহূর্তে পানি আসে। সো ওই ভিতরকার পানির যে তোমার ভরবেগ আর কন্ট্রোল ভলিউমটার যে ভরবেগ একই। 2:30টার সময় এইটা আমরা মাপলাম। ডেলটি সময় বা 1 ঘন্টা পরে আমরা যদি 3:30টার সময় ফ্লুইড সিস্টেমের মোমেন্টামটা দেখি, যে এমভি টি প্লাস ডেলটি যদি দেখি, তাহলে সেটা হবে হচ্ছে প্রথম যে মোমেন্টামটা ছিল অর্থাৎ এমভিটি প্লাস হচ্ছে যে পরিমাণ ঢুকছে আর যে পরিমাণ বের হয়েছে সেটার ডিফারেন্সটা। এখন তুমি দেখো যেই সময়ের শুরুতে কিন্তু এম ভি ইকুয়ালস এম প্রাইম ভি প্রাইম, সো আমি এখানে এম প্রাইম ভি প্রাইম লিখতে পারি। সো এখন তাহলে মোমেন্টামের চেঞ্জ কি হবে? মোমেন্টামের চেঞ্জ হবে 3:30টার সময় যা ছিল ফ্লুইড সিস্টেমটার, 3:30টার সময় পানিটার অবস্থান যেখানে সেই সময় তার যতটুকু তোমার মোমেন্টাম, আর 2:30টার সময় যেটা সেটা পার্থক্যের সময়। সো আমি যদি এখন তোমার এই এমভি, যেটা আগের স্লাইডে আমরা দেখলাম যে এমভি ইজ ইকুয়ালস এম প্রাইম ভি প্রাইম, আর এমভি টি প্লাস ডেলটি হচ্ছে এম প্রাইম ভি প্রাইম টি প্লাস ডেলটি এমভি আউট আর এমভি ইন, এই দুটাকে যদি সাবস্টিটিউট করি, এটা তোমাদের সূত্রের ডেরিভেশন দিব না, সো ভয় পায় না। যাদের সাথে বই আছে তারা বই দেখে দেখে ফলো করতে পারো, ইকুয়েশনগুলো বইয়ে দেওয়া আছে। আর যারা চোখে দেখে দেখে বুঝতেছো তাদের জন্য ভালো, বাট বোথ পার্টি কি বলবো যে তোমরা অ্যাটলিস্ট লিখে করো, তাহলে তোমাদের বেসিক্যালি বুঝতে সহজ হবে। হ্যাঁ, বিকজ তোমার ব্রেইন এন্ড তোমার বডি দুইটা একসাথে কাজ করবে, সো ইউ আর গিভিং মোর ইনপুট টু দিস understanding the whole thing. So anyway, so আমরা যদি এই mv আর m prime v prime mv t plus del t আর mv যেটা আগের স্লাইডে আমরা দেখলাম, এই দুইটা মান যদি সাবস্টিটিউট করি, তাহলে এখানে m prime v prime t del t del mv out minus del mv in m prime v prime, হ্যাঁ। সো এই ইকুয়েশনকে আমি সাবস্টিটিউট করে আমি অনেকটা এই ফর্মে লিখতে পারি, এবং আমরা সেখান থেকে তোমার সাফল আমরা ঠিক এইভাবে লিখতে পারি যে এম প্রাইম ভি প্রাইম টি ডেল টি থেকে এম প্রাইম ভি প্রাইম টি আর আউট আর ইনকে বাদ দিলে আমি টোটাল ফ্লুইড সিস্টেমের মোমেন্টামটা পাবো। সো আমি যদি এই দুইটা টার্মকে দেখে আমরা বলতে পারতেছি যে এই দুইটা টার্ম হচ্ছে তোমার মূলত কন্ট্রোল ভলিউমের ভিতরে মোমেন্টামের যতটুকু চেঞ্জ। প্রাইম আলাগুলো ছিল কন্ট্রোল ভলিউমের, আর প্রাইম ছাড়াটা ছিল হচ্ছে ফ্লুইড সিস্টেমে। হ্যাঁ, সো এই দুইটা টার্মের ডিফারেন্সটা বলতে আমরা বুঝতেছি যে কন্ট্রোল ভলিউমটার ভিতরে তোমার মোমেন্টামের যে চেঞ্জটা হয়েছে, অর্থাৎ কিছু পরিমাণ ফ্লুইড ঢুকছে, কিছু বের হয়েছে। আর এই টার্মটা হচ্ছে যে তোমার বেসিক্যালি আমার এই ফ্লুইড সিস্টেম থেকে কিছু আউট হয়েছে, কিছু ইন হয়েছে। তার মানে আমাদের এন্টায়ার মোমেন্টাম চেঞ্জের বেসিক্যালি দুইটা টার্ম থাকে। সেখানে যে ফার্স্ট টার্মটা সেটা বলতেছে নেট মোমেন্টাম ফ্লো আউট অ্যাক্রস দ্য কন্ট্রোল সারফেস। এই সারফেস থেকে নেট কি পরিমাণ বের হয়ে গেছে, তার মানে কন্ট্রোল ভলিউম থেকে নেট যে পরিমাণ ফ্লো বের হয়ে গেছে সেটাই তো ফ্লুইড সিস্টেমে গিয়ে অ্যাড হয়েছে, তাই না? সো প্রথম টার্মটা ডিফাইন করতেছে যে তোমার কন্ট্রোল ভলিউম থেকে কতটুকু ফ্লো বের হয়ে গেছে সেটা, কারণ সেটাই ফ্লুইড সিস্টেমে গিয়ে অ্যাড হয়েছে। এবং সেকেন্ড অংশটা বলতেছে যে তোমার কন্ট্রোল ভলিউমের ভিতরে কতটুকু মোমেন্টামের চেঞ্জ হয়েছে। সো এই দুইটা টার্মের যোগফল দিলে আমরা ফ্লুইড সিস্টেমের মোমেন্টামের কতটুকু চেঞ্জ সেটা দেখতে পারবো। হ্যাঁ, সো তুমি যদি চিন্তা করো এই যে তোমার মাসের আয়ের হিসাব যদি করো, যে মাসের আয় তোমার 100 টাকা থেকে তুমি সেভ করো 20 টাকা, এর মধ্যে তোমার 20 টাকার 10 টাকাটা আসতেছে হচ্ছে তোমার আয় ব্যয়ের হিসাব করে তুমি তোমার 10 টাকা বাঁচে, ঠিক আছে, আর বাকি 10 টাকা আসতেছে হচ্ছে যে প্রতি মাসে তোমাকে হয়তো বা তোমার চাচা 10 টাকা পাঠায়, ঠিক আছে। সো এইভাবে চিন্তা করতে পারো যে দুইটা অংশ থেকে তোমার নেট মোমেন্টামের চেঞ্জ হচ্ছে। প্রথম অংশটা হচ্ছে বেসিক্যালি তোমার কন্ট্রোল ভলিউমে থেকে যতটুকু বের হয়ে যাচ্ছে, নেট যতটুকু কন্ট্রোল ভলিউম থেকে, এই ফিগারটা যদি চিন্তা করো যে এই কন্ট্রোল ভলিউম থেকে নেট যতটুকু বের হয়ে যাচ্ছে সেটা বের হয়ে গিয়ে অ্যাকচুয়ালি অ্যাড হয়ে যাবে ফ্লুইড সিস্টেমে। আর দ্বিতীয়টা হচ্ছে এই কন্ট্রোল ভলিউমের ভিতরে কতটুকু চেঞ্জ হয়েছে সেটা, এই দুইটা মিলা। সো এই ইকুয়েশনটার মধ্যে আমরা যদি এই ইকুয়েশনটাকে আমি ঠিক এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে
ডেল্টা এম প্রাইম ভি প্রাইম, তার মানে হচ্ছে কন্ট্রোল ভলিউমের ভিতরে কতটুকু চেঞ্জ হচ্ছে। এখন আমরা যদি ফ্লোটাকে চিন্তা করি স্টেডি ফ্লো যদি চিন্তা করি, তাহলে আমরা জানি যে কন্ট্রোল ভলিউমে প্রত্যেকটা সময়ে at t or del t or t plus del t or t plus 2000 del t, the fluid velocity and the parameters pressure density will be the same. তার মানে হচ্ছে এই del m prime v prime আসলে শূন্য, কারণ ভর বা বেগ কোনোটারই পরিবর্তন হবে না যদি স্টেডি ফ্লো হয়। ইন দ্যাট কেস আমরা ইকুয়েশনটাকে শুধু বলতে পারি যে অ্যাকচুয়ালি কন্ট্রোল ভলিউম থেকে নেট যতটুকু ফ্লো বের হয়ে গেল সেটাই অ্যাকচুয়ালি তোমার মোমেন্টামের ট্রু চেঞ্জ। এবং সেটা যদি মোমেন্টামের ট্রু চেঞ্জ হয়, তাহলে মোমেন্টামের এই নেট চেঞ্জটা উইল ইকুয়াল টু দ্য সামেশন বা নেট ফোর্স। সো এই মুভিং ফ্লুইডের কারণে আমরা যেই ফোর্সটা গেইন করব বা যেই বলটা নিয়েও বের হবে, যে বলটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো, যেটা আমরা সামনের লেকচারে তোমরা দেখবা, সেটা তোমার অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে কন্ট্রোল ভলিউম থেকে নেট কতটুকু ফ্লুইড বের হয়ে গেল বা লিকুইড বের হয়ে গেল। সো আমরা এই ডেল এম ভি আউট আর ডেল এম ভি ইন কে আমরা অ্যাকচুয়ালি তোমার রো কিউ V2 আর রো কিউ V1 হিসেবে এক্সপ্রেস করতে পারি। কিভাবে? বিকজ তুমি যদি এইভাবে সেকশনটা চিন্তা করো, এই কন্ট্রোল ভলিউমটা থেকে তোমার বের হয়ে গেল, যদি একটা t প্লাস ডেল টি সময় তাদের অবস্থান চিন্তা করি, তাহলে এই সেকশনে তার ভেলোসিটি V1, এই সেকশনে তার ভেলোসিটি V2। সো V2 মাইনাস V1 করলে আমি নেট আউটওয়ার্ড ভেলোসিটি পারবো, তাই না? সো m এখানে কি m বাই dt মানে হচ্ছে মাস পার ইউনিট টাইম। তার মানে ম্যাস ফ্লো পার ইউনিট টাইম যদি চিন্তা করি, কে বলতে পারবে যে ম্যাস ফ্লো পার ইউনিট টাইমকে আমরা কি বলি? স্যার ম্যাস ফ্লো রেট। ভলিউম ফ্লো পার ইউনিট টাইমকে আমরা কি বলি? ডিসচার্জ। 100% এক্স্যাক্টলি। সো বেসিক্যালি আমরা m বাই dt কে বলতে পারি তোমার ম্যাস ফ্লো রেট। সো ম্যাস ফ্লো রেটকে আমরা বেসিক্যালি লিখতে পারি হচ্ছে তোমার রো ইনটু কিউ। কিউ হচ্ছে ডিসচার্জ। ডিসচার্জকে তুমি ভলিউমকে যদি তুমি রো দিয়ে গুণ করো, তাহলে তুমি মাস পাবা। সো এই ডেল এম ভি বাই ডিটি কে আমি লিখতে পারি m বাই ডিটি হচ্ছে ম্যাস ফ্লো রেট উইচ ইজ ইকুয়ালস টু রো কিউ, আর ভি তো ভেলোসিটি। তাহলে আমি এই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি রো কিউ V2 মাইনাস রো কিউ V1 অথবা রো কিউ ডেল ভি। সো এই ইকুয়েশনটা থেকে আমরা যে কোনো একটা ফ্লুইড সিস্টেম যেটা একটা কন্ট্রোল ভলিউমের মধ্যে থেকে মুভ করতেছে, কারণ কন্ট্রোল ভলিউম তো এখানেই এশিয়া প্যাসিফিক থেকে পান্থপথ, এতটুকু আমি নিয়ে চিন্তা করতেছি, কিন্তু ফ্লুইডটা তো মুভ করে পান্থপথ থেকে চলে যাবে সৌদি আরব, আই ডোন্ট নো, অথবা ইন্ডিয়া, wherever you like. সো সেক্ষেত্রে আমার এই মুভিং ফ্লুইডের প্রত্যেকটা ইনস্ট্যান্সে বা প্রত্যেক যে কোনো দুইটা সেকশনের মধ্যে আমি যদি ফোর্সের কতটুকু শক্তি, কতটুকু ফোর্সের বাংলা হচ্ছে বল, কত বল থেকে শক্তি পাওয়া যাবে, সো বলে আসবে, সেটা আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে হচ্ছে এটাকে আমরা রো কিউ ডেল ভি হিসেবে এক্সপ্রেস করতে পারি। ডেল ভি হচ্ছে V2 মাইনাস V1 অথবা ভি বাংলাদেশ মাইনাস ভি বে অফ বেঙ্গল অথবা ভি বাংলাদেশ মাইনাস ভি নেপাল বা ভি ইন্ডিয়া, ভি মায়ানমার, whatever you mean it. সো এই ইকুয়েশনটাকে আমরা যদি স্কেলার ফর্মে বা 3D ফর্মে লিখতে চাই, তাহলে আমরা একটা এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জি কম্পোনেন্ট তিনটে পাবো, তাই না? সেখান থেকে যদি আমি এই স্কেলার থেকে বা ভেক্টর যদি জানতে চাই, তাহলে আমাদেরকে এই তিনটা বেসিক্যালি ভেক্টর সাম নিতে হবে। স্কেলার নিতে চাইলে তুমি স্কেলার নিয়ে নিতে পারবা। সো বেসিক্যালি এই ইকুয়েশন দিয়ে তুমি একটা ফ্লুইড মাসের মধ্যে যত ধরনের ফোর্স কাজ করে, সেটা শিয়ার ফোর্স হোক, গ্র্যাভিটি হোক, প্রেসার ফোর্স হোক, সবকিছুকে তুমি রো কিউ ডেল ভি দিয়ে এক্সপ্রেস করতে পারতেছ, ঠিক আছে? সো এই ইম্পালস মোমেন্টাম প্রিন্সিপালের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে তোমার এই যত টাইপের ফোর্স একটা ফ্লুইড সিস্টেমে কাজ করে, তোমরা দেখছো যে আমরা যখন এনার্জি বের করতেছি, আমাদের তখন কি ভাগ ভাগ করে বের করতেছে, ইন্টারনাল এনার্জি, ভেলোসিটি, কাইনেটিক এনার্জি, পাম্পের এনার্জি, হিটের এনার্জি, এই এনার্জি থেকে পর আমরা ফোর্সে গেছি, অনেক কিছু আমাদেরকে বের করতে হচ্ছে, তাই না? বাট ইম্পালস মোমেন্টামের সবচেয়ে সুবিধাটা হচ্ছে যে আমাদেরকে এত দিকে তাকানোর দরকার নেই। আমরা যদি ওই ফ্লুইডের বা লিকুইডের ডেনসিটি জানি, কি রেটে ভলিউমটা ফ্লো করতেছে সেটা জানি, এবং তার যদি দুইটা সেকশন, যে দুইটা সেকশনে আমরা ডিল করবো, সেই দুইটা সেকশনের ভেলোসিটিটার ডিফারেন্স জানি, তাইলে আমরা নেট ফোর্স জানতে পারবো। So which makes our life much easier, that we do not need to know everything. Only thing we need to know is the velocity, discharge and rho.
within the control volume, V2, V1 অথবা V China, V Afghanistan, তাই না? সো তুমি জাস্ট দুইটা সেকশনের ভেলোসিটি ডিফারেন্স জানতে পারবে। সো এই ফোর্সেস গুলো দিয়ে আমরা বেসিক্যালি তোমার বিভিন্ন পাইপের বেন্ডে নজলে যখন হাই ভেলোসিটিতে ফ্লুইড ফ্লো করে, কিংবা টারবাইনের ব্লেডে যেটা দিয়ে হাইড্রোইলেকট্রিসিটি জেনারেট হয়, বা আরো অনেক কিছু করা যায়, তাই না? ইন্ডাস্ট্রিয়াল গ্রেড যেসব যন্ত্রপাতি তৈরি হয়, তাই না? যেমন তোমাদের আগের এক্সাম্পলে তোমাদের মধ্যে একজন বলছিল ফর্টেক্স প্রয়োগ করতে, তাই না? জুস যদি ট্যাঙ্ক বানায় দাও তোমরা, তাই না? সো সো ট্যাঙ্কের যদি হিসাব করো, ট্যাঙ্কের যদি হিসাব করো তোমরা, তাইলে হচ্ছে যে বেসিক্যালি যদি চিন্তা করো যে তুমি ট্যাঙ্কটা এখন মেশিন দিয়ে বানাবা, বাসায় মেহমান আসছে, 2000 মেহমান খাবে, তাই না? সো তুমি যদি একটা মেশিন তৈরি করতে চাও যেটা তোমার তৈরি করবে, যেটা তোমার এই যে আমাদের যেসব প্যাকেটজাত আমরা বটলড প্রোডাক্ট বা ব্যবহার করি, এগুলো কি হাতে তৈরি হয়? যে অ্যাডভার্টাইজমেন্টে বা টিভি অ্যাডে বা কি বলে, কোনো হাতের সাহায্য ছাড়াই মেশিনে স্বয়ংক্রিয়ভাবে তৈরি, তাই না? সেই যে মেশিনগুলো যে তৈরি করা হয়, তাই না? সো এগুলোর জন্য অ্যাকচুয়ালি বেসিক ফান্ডামেন্টাল থিওরিটিক্যাল যেভাবে আমরা চিন্তা করি, সেই চিন্তাগুলো অ্যাকচুয়ালি এইখান থেকে আসে, যেমন এগুলোই অ্যাপ্লাই করা হয়। এগুলো হয়তো বা আরেকটু অ্যাডভান্স ভার্সন 3-ডাইমেনশনালে বা অন্য কোনো যদি মেশিনারিজের কোএফিশিয়েন্ট থাকে, ক্যালিব্রেশন থাকবে, ভ্যালিডেশন থাকবে, যেগুলো তোমরা ল্যাবেই প্র্যাকটিসগুলো করো, ক্যালিব্রেশন, ভ্যালিডেশন, সেগুলো অত্যন্ত অর্থবহ। এবং এখানে শুধু একটা সাইড নোট ইন টার্মস অফ প্রফেশনাল জায়গা থেকে, যে তোমাদের যাদের এই ধরনের কাজে বা ইন্ডাস্ট্রি লেভেলের কাজে তোমরা যেতে চাও, ফ্লুইড মেকানিক্স, which doesn't mean liquid and juice, it also means air, it also means other air former fluid, তারা you can consider, for example, তোমরা mechanical engineering masters করতে পারো, that will give you an entry to industry job। প্রচুর ইন্ডাস্ট্রিতে তোমার মেশিনারিজ মেইনটেনেন্স, মেশিনারিজ ডিজাইন, এগুলোর কাজ করে। সো শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে তোমরা অ্যাকচুয়ালি এইসব জবে অ্যাভেল করতে পারবা না, কারণ আমরা এত বেশি ডাইনামিক্স পড়ি না। তো সেক্ষেত্রে যদি তোমরা চাও যে এই ধরনের জব সেক্টরে যেতে, এবং এটা যাওয়াটা কিছু জায়গা থেকে আমি বলবো স্ট্র্যাটেজিক্যালি বুদ্ধিমানের কাজ, কারণ তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারো, বাংলাদেশে কি বলবে জানি না, বা বিদেশের যে কোনো জায়গাতে পারবে। আচ্ছা, তুমি যদি পড়ো তাইলে তোমার যেটা হবে, তুমি বেসিক্যালি তুমি তোমার জব ফিল্ডটা বড় করে ফেলবা। তুমি জাস্ট নট ন্যারোড ডাউন টু সিভিল ইঞ্জিনিয়ারিং, জাস্ট ইউ হ্যাভ আ ব্রড এরিয়া, যেটা কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তুমি যেগুলো পড়বা ফ্লুইড, সিভিল ইঞ্জিনিয়ারিং জিনিস তুমি জানোই অলরেডি। সো তোমার জব ফিল্ডটা বেড়ে যাবে এবং তুমি খুব স্পেশালাইজড একটা জায়গাতে তোমার স্পেশালিটি তৈরি হবে। সো দ্যাট গিভস ইউ ভেরি গুড ইনসেন্টিভ। দি আদার ইজ তুমি যদি সে অ্যাটমসফেরিক সায়েন্স বা এই জাতীয় জায়গাতেও করতে পারো, সেগুলো তোমার এইসব জ্ঞান লাগে। বাট এনিওয়ে, সো এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অনেক, তোমাদের ক্যারিয়ার ওয়াইজ অ্যাপ্লিকেশন অনেক, যারা অ্যাকচুয়ালি একটু নন কনভেনশনাল ওয়েতে চিন্তা করবা, সবার মতন যারা চিন্তা করবা না, তারা এই ধরনের জিনিস চিন্তা করতে পারো। সো এই ইকুয়েশনটার সবচেয়ে ভালো দিক যেটা বললাম, যে তুমি অন্য কোনো প্যারামিটার ফ্লুইডের ফ্লোয়ের ক্ষেত্রে না জানলেও চলবে, তুমি বেসিক্যালি start an end velocity of the sections, the discharge that is flowing through the system, and the density of that liquid. Once you know that, you can find it out. এবং এই ধরনের এই সাধারণত ফ্লুইডের ডিফারেন্ট বাউন্ডারিতে আমরা ফ্লো ডিরেকশন, ম্যাগনিটিউড চেঞ্জ, যেটা বললাম, পাইপের ব্যান্ড, রিডিউসার, এগুলো একটু পরে তোমরা দেখতে পারবা। জেট প্রপালশন, এটা এই চ্যাপ্টারের শেষে দেখতে পারবো, আমরা করতে পারি। এবং কোনো সেকশনে যদি ফ্লোয়ে হঠাৎ অ্যাব্রাপ্ট চেঞ্জ হইলো, যেটা আমরা হাইড্রোলিক জাম্প বলে একটা জিনিস, যেটা তোমরা আমার ক্লাসে খুব বেশি দেখবে না, কিন্তু তোমরা নেক্সট সেমিস্টারে গিয়ে ওপেন চ্যানেল ফ্লোতে হাইড্রোলিক জাম্প করবা, নেক্সট সেমিস্টারে গিয়ে হাইড্রোলিক ল্যাবে গিয়ে হাইড্রোলিক জাম্পের কাজ করবা। সো যেসব জায়গাতে হঠাৎ করে ফ্লোয়ের চেঞ্জ হইলো, এইসব জায়গাতে বেসিক্যালি তুমি অ্যাব্রাপ্ট চেঞ্জটা তুমি ডিটারমাইন করতে পারবে, যে ওই অ্যাব্রাপ্ট চেঞ্জের কারণে হঠাৎ করে যদি ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়, বা বেড়ে যায়, কমে যায় হঠাৎ করে, তাহলে আমার ফোর্সের কতটুকু চেঞ্জ হতে পারে, তাই না? এগুলো খুব ইজিলি তুমি বের করতে পারবে। সো হ্যাভিং সেড দ্যাট, এখানে যেই ভিটা, ডেল ভি বা V2 মাইনাস V1 আমরা ব্যবহার করতেছি, এই ভেলোসিটিটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি within a pipe bend, within a machine, wherever the fluid is flowing. It's basically a
an average velocity, তাই না? এবং আমরা অলরেডি জানি যে তোমার একটা পাইপের ক্রস সেকশনে বা পাইপের সেকশনে তোমার ভেলোসিটিটা ইউনিফর্ম না। কে বলতে পারবে যে নরমাল পাইপের ভিতরে ফ্লো এর ক্ষেত্রে ফ্লো ভেলোসিটি পাইপের কোন জায়গায় সবচেয়ে বেশি থাকে? স্যার সেন্টারে, সবচেয়ে কম থাকে সারফেসের সাথে যেদিকে ফ্রিকশন কাজ করে। ওয়ালে। ওয়ালে, সো সারফেস বলতে তুমি বুঝাচ্ছ জি ওয়াল। স্যার। Okay, so so this is how the velocity works. So velocity uniform না। তুমি যদি এই ফিগারটা দেখো এখানে লামিনার ফ্লো এর ক্ষেত্রে দেখো যে ভেলোসিটি প্রোফাইল যদি আঁকি তাহলে at the center the velocity highest এবং at the wall the velocity is the lowest. So velocity যে তোমার ডিফারেন্সটা আমরা তার মানে হচ্ছে আমরা ট্রু ভেলোসিটিটা নিচ্ছি না, আমরা অ্যাভারেজ ভেলোসিটি নিচ্ছি, তার মানে আমার ইকুয়েশনটা পারফেক্ট হচ্ছে না। সো আমরা যদি খুবই পারফেক্ট একটা ইকুয়েশন করতে চাই তাহলে একটা মোমেন্টাম কারেকশন ফ্যাক্টর দিতে হবে। ইট ইজ ভেরি মাচ সিমিলার টু দ্য ভেলোসিটি কারেকশন ফ্যাক্টর বা আলফার মতন। আলফার সময় ছিল ভেলোসিটিকে কারেক্ট করতেছো আর মোমেন্টামের জন্য তুমি মোমেন্টামকে কারেক্ট করতেছো, which is beta. So how do we find beta? We find beta in a very easy way. তুমি যদি যে কোনো একটা সেকশনের লোকাল ভেলোসিটি v নাও, তাকে যদি তুমি পুরো ক্রস সেকশন বরাবর ইন্টিগ্রেট করো তাইলে তুমি অ্যাকচুয়ালি ট্রু ভেলোসিটি পাবা, তাই না? সো তুমি একটা ছোট এরিয়া নিলা, তারপর তুমি ডিএ তে তোমার ডিএ নিলা এবং ডিএ তে তুমি তোমার ভেলোসিটি কত সেটা নিলা এবং সেটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে তুমি ট্রু ভেলোসিটি পাবা বা ট্রু মোমেন্টামটা পাবা, হ্যাঁ, ট্রু ফোর্সটা পাবা। কারণ কি সূত্রটা হচ্ছে রো কিউ ডেল ভি, ভি এর চেঞ্জ, তাই না? সো কিউ কে আমরা আবার লিখতে পারি কি এ ইন্টু ভি। সো রো কিউ ডেল ভির মধ্যে উপরেও রো নিচেও রো কাটা চলে যাবে। এই ইকুয়েশনটা যদি চিন্তা করো কোত্থেকে আসছে আমি যদি একটু এক্সপ্লেন করি তাহলে সেটা হচ্ছে যে তোমার এই যে রো কিউ ডেল ভির মধ্যে আমার অ্যাকচুয়ালি কারেক্টেড যে ইকুয়েশনটা তোমার মোমেন্টাম ইম্পালস মোমেন্টাম এর ক্ষেত্রে তোমার বিটাটা অ্যাড করতে হবে যদি তুমি কারেক্টেড স্টেডি ফ্লো করতে চাও। বাট অ্যাকচুয়ালি বিটার মানটা কিভাবে বের করবা? বিটার মানটা বের করার উপায় হচ্ছে যে তোমার অ্যাভারেজ ভেলোসিটি আর সত্যিকারের অ্যাভারেজ ভেলোসিটি বা সত্যিকারের যে ওই সেকশনের ঠিক ওই পয়েন্টে কত ভেলোসিটি সেটার রেশিওটা বের করলে হবে। যদি আমার অ্যাভারেজ যে সত্যিকার 2 গুণ বেশি হয় তাহলে আমি আমার ফোর্সকে 2 গুণ দিয়ে গুণ করলে হবে, তাই না? যেমন ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে তোমার অলমোস্ট 30% কিন্তু রেশিওটা। সো কিভাবে আমরা রেশিওটা বের করি? সো ট্রু ভেলোসিটিকে তুমি যদি অ্যাভারেজ ভেলোসিটি দিয়ে বা ট্রু মোমেন্টামকে তুমি যদি অ্যাভারেজ মোমেন্টাম দিয়ে ভাগ দাও তাইলেই তুমি অ্যাকচুয়ালি মোমেন্টামের জন্য কতটুকু কারেকশন লাগবে বা কতটুকু কারেকশন ফ্যাক্টর হবে সেটা বের করতে পারবা। সো রো কিউ ডেল ভি ইকুয়েশনটার মধ্যে রো উপরে নিচে কাটা যাবে, রিয়েল আর অ্যাভারেজের মধ্যে কাটাকাটি চলে যাবে, শুধু থাকবে হচ্ছে কিউ আর ভি। So Q is equals to A into V. আমরা continuous equation থেকে জানি Q is equals to A1 V1 A2 V2 বা Q is equals to A into V. তার মানে A V into V, তার মানে একটা এরিয়া থাকবে আর ভেলোসিটি স্কয়ার থাকবে। সো আমি যদি যে কোনো ছোট্ট একটা স্ট্রিপ অফ এরিয়া নেই যেটা ডিএ ধরি এবং সেই ডিএ কে যদি আমি পুরা এরিয়াটা জুড়ে আমি যদি ওকে ইন্টিগ্রেট করি এবং ভেলোসিটি যদি ছোট্ট একটা জায়গাতে যদি আমি ইউ বা ভি নেই, তাই না? সো এই ভি স্কয়ার ডিএ কে ইন্টিগ্রেট করলে আমি টোটাল ট্রু মোমেন্টাম চেঞ্জটা পাবো অথবা ট্রু নেট ফোর্স পাবো। সেটাকে তুমি যদি জাস্ট অ্যাভারেজটা নাও অর্থাৎ ভি অ্যাভারেজকে নাও এবং টোটাল এরিয়াকে এ দিয়ে মাল্টিপ্লাই করো, এই দুইটার রেশিওটাই বেসিক্যালি হবে তোমার বিটার মান। বিটার মানটা অ্যাকিন টু অর সিমিলার টু ভেলোসিটি কারেকশন ফ্যাক্টর তোমার ল্যামিনার ফ্লো এর জন্য বেশি, টার্বুলেন্ট ফ্লো এর জন্য কম। ল্যামিনার ফ্লো এর জন্য বিটার মানটা হচ্ছে তোমার 1.33 আর টার্বুলেন্ট ফ্লো উইদিন আ পাইপ, হ্যাঁ, পাইপের মধ্যে হচ্ছে 1.01। কেন তোমার একই প্রশ্ন আবার আসতে পারে যে স্যার টার্বুলেন্ট ফ্লো এর জন্য তো ভেলোসিটি বেশি হইতে পারে, কেন আমাদের টার্বুলেন্ট ফ্লো এর জন্য বিটার মান কম? কারণটা হচ্ছে ইফ ইউ লুক এট দিস ফিগার হুইচ আই এক্সপ্লেইন ফর আলফা অ্যাজ ওয়েল, যে ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে তোমার অ্যাক্রস দ্য ক্রস সেকশনের মধ্যে তোমার ভেলোসিটি চেঞ্জ ইজ হায়ার। আর টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভেলোসিটি চেঞ্জটা তুমি যদি দেখো এখান থেকে এখানে মোটামুটি সিমিলার, হ্যাঁ। সো খুব মোর অর লেস ভেলোসিটি ডিস্ট্রিবিউশন একটা সেকশনের মধ্যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মোটামুটি ইউনিফর্ম, অলমোস্ট ইউনিফর্ম ভেলোসিটির মতনই টার্বুলেন্ট ফ্লোতে কাজ করে। এই জন্য আমরা বিটার মানটা ইজ ক্লোজ টু ইউনিটি, হ্যাঁ, ক্লোজ টু তোমার একের কাছাকাছি। বাট ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে আমরা জানি
ভেলোসিটি ভ্যারিয়েশনটা একটা সেকশনের মধ্যে এই মাথা থেকে ওই মাথায় অনেক বেশি, হ্যাঁ, ভ্যারিয়েশনটা, চেঞ্জটা। সো এই জন্য বেসিক্যালি তোমার টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে আমরা বিটাকে অনেক সময় ব্যবহারই করি না, হ্যাঁ, এবং বিটাকে অ্যাকচুয়ালি তোমরা এখানেও হয়তো প্রবলেমে ইগনোর করেই আগাবা, বাট ইউ শুড নো ইট। সো এগুলার এটা অ্যাপ্লিকেশনটা হচ্ছে যেমন ধরো আমাদের এখানের অঙ্ক বা তোমরা স্টুডেন্ট হিসেবে যেসব কাজ বা পড়ালেখা শিখতেছো সেগুলোর জন্য ধরো বিটার মতন জিনিসগুলো নিয়ে আমাদের খুব বেশি থাকে না মনোযোগ আসবে না। যখন বাস্তব জগতে যাবা তখন তুমি চিন্তা করো যে পাইপের বেন্ডে বা দুইটা সেকশনের মধ্যে যদি ল্যামিনার ফ্লো যায়, তুমি যদি বিটাটা না ধরো তাহলে তুমি ফ্লো এর মোমেন্টামের চেঞ্জ যেটা থেকে ফোর্স পাওয়া সেটাতে তুমি 30% আপ টু 33% পর্যন্ত তোমার ক্যালকুলেশনে ভুল হইতে পারে, তাই না, উইচ ইজ ভেরি ভেরি বিগ। এনিওয়ে, সো স্পেশালি যেসব ইন্ডাস্ট্রি বা যেসব হাইড্রোলিক মেশিনস বা কন্ডিশনসে পাইপসে তোমার ল্যামিনার ফ্লো যায়, ইভেন ট্রানজিশনাল ফ্লো যায়। ট্রানজিশনাল ফ্লো মানে হচ্ছে যে ফ্লোটা আস্তে আস্তে ভেলোসিটিটা বেড়ে ল্যামিনার থেকে টার্বুলেন্ট হওয়ার মাঝের যে জায়গাটা, মাঝের যে সময়টাতে যে ফ্লোটা কাজ করে সেটাকে আমরা ট্রানজিশনাল ফ্লো বলি। সো ল্যামিনার বা ট্রানজিশনাল ফ্লো এর ক্ষেত্রে তোমার এই বিটার মানটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই চ্যাপ্টারের ইকুয়েশন হচ্ছে রো কিউ ডেল ভি, মাথায় এটা ঢুকায় ফেলো, রো কিউ ডেল ভি। দুইটা সেকশনের মধ্যে ভেলোসিটি ডিফারেন্সকে তুমি যদি ডিসচার্জ এবং ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে তুমি দুইটা সেকশনের মধ্যে মোমেন্টামের চেঞ্জ পাবা, হুইচ ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন ফোর্স। সো কোথায় লাগবে কাজগুলো? সো এখন আমরা ভেরি জেনারিক ইম্পালস মোমেন্টাম থিওরেমটা দেখলাম, বিটাকে দেখলাম। নাও ওয়্যার উড আ সিভিল ইঞ্জিনিয়ার, ফরগেট অ্যাবাউট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে হবে না, তোমরা যারা ভয় পাচ্ছ হয়তো চিন্তাও করতে পারো যে কেন এই লোক সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ায়, বলতেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স করতে, তাই না? বিকজ সিম্পল, দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি বিগ, ডু নট কনফাইন ইউরসেলফ। নিজেকে ছোট ছোট জায়গাতে রাখো না, বড় করে ফেললে তোমার অপরচুনিটিস বেশি, চ্যালেঞ্জেস বেশি, হ্যাঁ। সেই জন্য সাম অফ ইউ শুড এম ফর ইট, বিকজ সাম অফ ইউ উইল থিঙ্ক বিগ, ওয়ান্ট বিগ। আর যারা তোমার থাকে না ভাই আমি এর মধ্যেই থাকতে চাই, তারা ওটার মধ্যে থাকো, ওটাতে কেউ বড় ছোট হয় না, যে যে যেরকম মানুষ। কিন্তু তুমি তোমার মানসিকতার মধ্যে যদি বড় হওয়ার বা বড় কিছু করার বেশি ইম্প্যাক্টের চিন্তা থাকে তাহলে তোমাকে সবার থেকে ভিন্ন ওয়েতে চিন্তা করা উচিত। ওকে, সো এই প্রথম যে ফোর্সেস বা ইম্পালস মোমেন্টামের প্রথম অ্যাপ্লিকেশন আমরা দেখবো হচ্ছে তোমার রিডিউসার বা প্রেসার কন্ডুট। কন্ডুট টার্মটা তোমাদেরকে আমি আগে একবার এক্সপ্লেন করছিলাম যে কন্ডুট বলতে বোঝায় যে এনি ভেসেল অর এনি সিস্টেম যেটার মধ্যে দিয়ে ফ্লোটা যায়, মানে যে কোনো একটা এরিয়া বা যে কোনো একটা বডি যেটার মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো করে সেটাকেই কন্ডুট বলতে পারে। সো কন্ডুট ইজ আ ভেরি জেনেরিক টার্ম, মানে তোমাকে বললে তুমি বলবো যে আমি ছাত্র, তাই না? বা ফর এক্সাম্পল যারা 3 ইডিয়টস মুভিটা দেখছো, ওরা যখন ওই প্রফেসরের মেয়ের বিয়ের দাওয়াত খেতে যায়, তাই না, ওদের ধরা পড়া পর ওদেরকে বলছিল না কোন পক্ষের লোক, তাই না, ওরা বলছিল না বিজ্ঞানের পক্ষের লোক। সো তোমরা কিভাবে কি সবাই বিজ্ঞানের পক্ষের লোক, ইঞ্জিনিয়ারিং এর পক্ষের লোক, তাই না? বাট ভেরি স্পেসিফিক টু studentship, you are the second year student or a fourth year student in a civil engineering department in Bangladesh, তাই না? So conduit is that generic term. So pipe conduit হতে পারে, পাইপের প্রতিশব্দ না, বাট কন্ডুটের একটা ফর্ম হচ্ছে পাইপ। সো পাইপে আমরা খুবই রেগুলারলি যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে রিডিউসার, ঠিক আছে? রিডিউসার অ্যাকচুয়ালি আমি জানি এটার একাডেমিক টার্ম আমরা রিডিউসার বলতেছি, বাট এগুলোর আসলে বাংলা নাম বা তোমার টেকনিশিয়ান বা টেকনিক্যাল লেভেলে বাংলাদেশে অন্য টার্ম থাকতে পারে যেটা আমি জানি না, হ্যাঁ। তোমাদের মধ্যে স্পেশালি যারা ডিপ্লোমা করে আসতেছো তারা হয়তো আমার চেয়ে ভালো এই টার্মগুলোর নাম জানতে পারো, হ্যাঁ। সো রিডিউসার অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা করে যে বিভিন্ন পাইপকে, যেটা ইনার ডায়ামিটার আউটার ডায়ামিটার ডিফারেন্ট, হ্যাঁ, সেটাকে জয়েন করতে পারে। সো সাধারণত রিডিউসার বলতে আমরা বুঝি যে একটা লার্জার পাইপ থেকে তুমি যদি একটা স্মলার পাইপে যাও তাহলে তুমি মাঝখানে একটা জয়েন্টের মতন এরকম একটা রিডিউসার অ্যাড করো, হ্যাঁ। সো রিডিউসার উড লুক লাইক দিস, ওর যদি ক্রস সেকশন না উড লুক লাইক দিস, যেখানে রিডিউসার বেসিক্যালি দুইটা ডিফারেন্ট ডায়ামিটারের পাইপকে জয়েন করে, ইউজুয়ালি লার্জার ডায়ামিটার একটা পাইপকে স্মলার ডায়ামিটার একটা পাইপকে টাচ করার জন্য, তাই না? এবং এটা তোমাদের অ্যাপ্লিকেশন বলার কিছু নাই, নর্মাল কমন সেন্সে যদি বুঝো যে মূল
পাম্প বা মূল গ্রিড থেকে পানিটা যখন তোমার ডিস্ট্রিবিউটেড হয় তখন কি আমার মূল পাইপের সাথে আমার রিডিউসার দিয়ে বিভিন্ন জয়েন করতে হয়, কিংবা ডিপেন্ডিং অন আমার টোপোগ্রাফি, আমার কোনো জায়গায় টোপোগ্রাফিতে আমার থাকে না হার্ড সয়েল বা অন্য কিছু জিনিস, যেখানে আমি বড় ডায়ামিটারের পাইপ দিতে গেলে আমার খরচ বেড়ে যাবে, থাকে না 10 কোটি টাকা বা 100 কোটি টাকা, তাই না? সেই ধরনের কেসেসে অনেক আমাদের রিডিউসার যেটা বেসিক্যালি দিয়ে আমরা পাইপের ডায়ামিটার চেঞ্জ করতে পারি, সাইজ চেঞ্জ করতে পারি, ইয়েট আমরা ফ্লো রিকোয়ারমেন্টটা মেনটেন করতে পারি। কিংবা আমাদের এক্সিস্টিং পাইপ সিস্টেম, যেমন আমার একটা থিসিস গ্রুপ ওরা এই কাজটা করতেছে, আমি আই হোপ ওরা ভালো কাজ করতে পারে। সো ওরা যে কাজটা করতেছে ওরা বেসিক্যালি এক্সিস্টিং আমাদের যে বাংলাদেশে স্পেশালি ঢাকা শহর নিয়ে ওরা কাজ করবে, এক্সিস্টিং যে ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা তোমার পায়ের মাটির নিচে দিয়ে, কিংবা বর্ষাকাল হইলেই যে মাটিটা খুব রাস্তাটা ভাঙতে থাকে, তাই না? ওয়াটার সিওয়ারেজ সিস্টেমের যে ওভারঅল ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা, এইটা অ্যাকচুয়ালি কোনোভাবেই কি রেনোভেট করার দরকার আছে কিনা, বিকজ টেকনোলজি এখন অনেক আগে গেছে, অনেক ডিজিটাইজড বা ডিজিটাল ওয়েতে আমরা আরো অনেক এফিশিয়েন্টলি কম খরচে অনেক কিছু করতে পারি, তাই না? সো যদি এই ধরনের রিকোয়ারমেন্ট ইয়েস হয়, তাহলে বাংলাদেশে ঢাকা ওয়াসাকে কিংবা যে দেশে তুমি কাজ করো না কেন তাদেরকে তাদের পাইপ গুলাকে চেঞ্জ করতে হবে, তাই না? নিউ পাইপিং সিস্টেম বা পাইপ ডায়ামিটার বা ম্যাটেরিয়ালে যেতে হবে, সো ফর ইউ টু বি efficient, energy efficient, money efficient, cost efficient. So এই ধরনের কেসেসটা কিন্তু তোমার তখন দেখা যাবে যে অনেক সময় রিডিউসার ব্যবহার করতে হবে, কারণ তুমি সব পাইপ তো করতে গেলে এত টাকা পয়সা বই পাবা, এতদিন যদি শহর বন্ধ রাখো, তাই না, মানুষ তোমার চাপায় মেরে ফেলবে। সো অনেকগুলা কাজে লাগে। সো এখন রিডিউসারকে আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি যদি ডিজাইন করতে দেয় তোমাকে, যে আপনি একটা ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম ডিজাইন করেন, ইন দ্যাট কেস তোমাকে পাইপের নেটওয়ার্কে ডিজাইন করতে হবে। এগুলো একটা সফটওয়্যার দিয়ে করা যায়। তোমরা যাদের এখনই আগ্রহ জন্ম হচ্ছে, তোমরা লুক আপ করতে পারো, সফটওয়্যার নাম হচ্ছে EPANet, EPANet, E for elephant, P for Palestine, আবার A for area, N for I don't know, Nike, E for elephant and T for time, EPANet। হ্যাঁ, এটা হচ্ছে EPA হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, আমেরিকার এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি। ওরা হচ্ছে তোমার এই ফ্রি সফটওয়্যারটা তৈরি করে রাখছে, যেটা গ্লোবালি মেজরিটি ওয়াটার ডিস্ট্রিবিউশনে যারা কাজ করে তারা ব্যবহার করে, এবং এটা ফ্রি। এইটা থেকে আবার অনেকে তোমার কমার্শিয়াল সফটওয়্যার তৈরি করছে, যেগুলো টাকা দিয়ে কিনতে হয়, সেটাতে যাওয়ার দরকার নেই। এবার যাদের আগ্রহ আছে তারা তোমরা দেখতে পারো। How does it work? So let's go very in depth in this slide. This slide-টাতে when I was preparing this slide, আমি ভাবছিলাম স্লাইডটাকে ভেঙে ছোট করবো, বাট মনে হলো দরকার নেই, বরঞ্চ আমি স্লাইডটা খুবই মনোযোগ দিয়ে প্রত্যেকটা পয়েন্ট বললে তুমি রিডিউসারের কাহিনীটা বুঝতে পারবে। সো রিডিউসার উইল বি সামথিং লাইক দিস। হ্যাঁ, এই অংশটা সেকশন 1 থেকে 2টা হচ্ছে একটা রিডিউসার যদি চিন্তা করো, এবং আমরা চিন্তা করলাম এই রিডিউসারের 1 নম্বর সেকশন থেকে 2 নম্বর সেকশনে যে ফ্লুইডটা যাচ্ছে ওকে আমি আইডিয়াল ধরে নিলাম বিপদ কমানোর জন্য। হ্যাঁ, ফ্রিকশনটাকে নেগলেক্ট করে নিলাম, ফ্রিকশন পরে অ্যাড করা যাবে। বা তোমাদের আগে ক্লাসে বলছিলাম যে তোমরা যদি কেউ থিওরিটিক্যালি প্রজেক্ট নিতে চাও, ক্লাস প্রজেক্ট করতে চাও, যেটা ক্লাসের জন্য দরকার নেই, বাট আগ্রহ থেকে যদি করতে চাও, তোমরা এই ধরনের চিন্তা করো, আচ্ছা যদি ফ্রিকশন টার্ম অ্যাড করি তাহলে কি হবে না হবে। বাট ফর নাও টু মেক আওয়ার লাইফ ইজি, লেটস ফরগেট অ্যাবাউট দ্যাট ফ্রিকশন টার্ম, যে ধরে নিচ্ছে যে একটা আদর্শ একটা ফ্লুইড বা লিকুইড মুভ করতেছে, তাই না? এখন আমি এই সেকশন 1 আর সেকশন 2 এর মধ্যে আমি যদি ফোর্সটা কতটুকু তার ফ্লোয়িং মুভিং ফ্লুইডের জন্য যদি আমি তার টোটাল ফোর্সটা বের করতে পারি, তাইলে অ্যাকচুয়ালি আমি আমার রিডিউসারটা ডিজাইন করতে পারবো। কারণ কোন বলে কোন ফোর্সে আমার কত শক্তি নিয়েও আমার এই রিডিউসারের ভিতর দিয়ে যাবে, তাই না? তোমার একটা ছোট বড় পাইপ থেকে তুমি ছোট করতেছো, তার মানে ফোর্সের একটা ম্যাসিভ চেঞ্জ হবে। সেই ফোর্সের চেঞ্জটা তুমি যদি বের করতে পারো, তাহলে তুমি তোমার রিডিউসারটা ডিজাইন করতে পারবা যে কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা উচিত। যদিও ম্যাটেরিয়াল নিয়ে আমরা কাজ করি না, বাট অনেকে কাজ করে, তাই না? তোর এক্সিস্টিং যদি তোমার আয়রন বা স্টিলের তৈরি তোমার রিডিউসার ব্যবহার করা হলো, বাট এখন কিন্তু তোমার অনেক প্লাস্টিক পিভিসি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়, তাই না? পিভিসি পাইপ বলে। তার মানে ম্যাটেরিয়াল জগতে তুমি তোমার খরচ কমায় ফেলতে পারবা, ইয়ার ডিউরেবিলিটি বাড়াইতে পারবা, বা তোমার রিডিউসারের ডায়ামিটার বা থিকনেস কত হওয়া উচিত, দেন অল অফ ইট will be can be designed, can be calculated if you know the force
between these two sections that you're dealing with. So simple. এখানে similar way আমরা আবার রো কিউ ডেল ভির ইকুয়েশনটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের দেখো এই সেকশন 1 আর 2 এর মধ্যে যদি ফোর্স টোটাল ফোর্সগুলোকে আমি যদি একটু ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে ধরো তোমার এই যে এখানে যদি ফোর্সের ডায়াগ্রামটা, আমি যদি প্রেসারের ডায়াগ্রামটা হচ্ছে এটা, যদি আমি দেখি যে এই সেকশন 1 এর ফ্লুইডগুলা উইল মুভ ইট দিস পার্ট, তাই না? ওকে একটা চাপ দিবে, সো P1A1 এদিকে কাজ করবে, P2A2 এদিকে কাজ করবে। এর কারণটা হচ্ছে তোমার এই ওর চারপাশের ফ্লুইডটা, যখন এই ফ্লুইডটা এদিক দিয়ে যাবে, এই দিককার যে ফ্লুইডটা ধরলাম এই সেকশনের আশেপাশের ফ্লুইড কিন্তু ওকে দেখেন যে না দিতে দেওয়ার চেষ্টা করবে। এবং রিডিউসারটা, এখানে যে রিডিউসারটা আছে এফ আর বাই এফ, হ্যাঁ, এফ আর বাই এফ এক্স ডিরেকশন নিয়ে যদি শুধু চিন্তা করি, এটা হচ্ছে রিডিউসারের ফোর্সটা। তার মানে এই যে রিডিউসারটা আছে, ও একটা চাপে কি পানিটাকে আটকানোর চেষ্টা করবে, তাই না? সো আমি যদি ওর টোটাল ফোর্সের ডিস্ট্রিবিউশন বা ফোর্সের ইকুয়েশনটা বের করার চেষ্টা করি, তাহলে সামেশন অফ এক্স উড বি P1A1 মাইনাস P2A2 মাইনাস রিডিউসারের ফোর্সটা। এবং আমরা এই ইম্পালস মোমেন্টাম থেকে জানছি যে নেট ফোর্সেস চেইনটা হবে রো কিউ V2 আর V1, তাই না? এই পুরোটা না জানলেও চলবে, শুধু রো কিউ V2 V1 জানতে হবে। তার মানে সেকশন 1 এ ভেলোসিটি কত, সেকশন 2 তে ভেলোসিটি কত, এই দুইটা ডিফারেন্স মাল্টিপ্লাইড বাই রো কিউ করলে আমি পাবো। সো এই টার্মটা আর এই টার্মটা যেহেতু সমান, তাইলে তুমি দেখো এখান থেকে আমি যদি রিডিউসারের উপরে বা রিডিউসারের উপরে কত ফোর্স পড়বে অথবা রিডিউসার কত ফোর্স দিবে, এটা সমান হবে। সো যদি রিডিউসার কত ফোর্স দিয়ে পানিটাকে আটকানোর চেষ্টা করতে হবে সেটা বের করতে চাইলে আমি P1A1 মাইনাস P2A2 আর রো কিউ V2 পেলে পাচ্ছি। সো এই ইকুয়েশনটা দিয়ে তুমি সিম্পলি রিডিউসারের উপরে কতটুকু পানি ফোর্স দিচ্ছে অথবা সেই সমান পরিমাণ ফোর্সকে ঠেকানোর জন্য রিডিউসারের কত ফোর্স দেওয়া উচিত, তুমি সেটা বের করতে পারবা। সো দিস ইজ ইয়োর ইকুয়েশন, সিম্পল অ্যাজ দ্যাট। সো ইম্পালস মোমেন্টাম থিওরি দিয়ে আর ফোর্সের ডিস্ট্রিবিউশন বা ফোর্সের ওভারঅল সিচুয়েশন আমরা অ্যানালাইজ করলে আমরা এই ইকুয়েশনটা দিয়ে আমরা খুব সিম্পলি, যেটা বইয়ের 6.10, তোমাদের যারা বই ফলো করতেছো, এখানে যা যা আছে সবকিছু বই থেকে লেখা, হ্যাঁ, আমার হয়তোবা কিছু আমার ভাষায় লেখা, হ্যাঁ, বইয়ের ভাষা থেকে পরিবর্তন করে আমি এরকম করে লিখছি, বাট যারা ইকুয়েশন ফলো করতেছো দিস ইজ ইট। সো এখানে দেখো, সো প্রথম যে জিনিসটা হচ্ছে যে তোমার আমরা ফ্রিকশনটাকে এখানে মাথায় রাখতে হবে। এই ইকুয়েশনটা তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবে যখন তুমি এটাকে আইডিয়াল ফ্লুইড হিসেবে চিন্তা করবে বা শিয়ার স্ট্রেসটাকে বাউন্ডারি রিডিউসারের যে ওয়ালে যে শিয়ার স্ট্রেসটা পড়তে পারে সেটা আমি নেগলেক্ট করে নিছি, ধরে নিলাম নেগলেক্ট করে। তোমাদের প্রজেক্ট হইতে পারে যে অ্যাকচুয়ালি কি নেগলেক্ট করে কিনা রিয়েল ওয়ার্ল্ডে। সো তোমরা রিয়েল ওয়ার্ল্ডে যদি বিভিন্ন জায়গায় ডিজাইনের ডকুমেন্টস পাও, সেগুলো অ্যানালাইজ করে রিসার্চ করে বের করতে পারো, বাট ফর নাও চিন্তা করে নিলাম যে নাই। সো এখানে দেখো কয়েকটা জিনিস মাথায় আসতেছে। প্রথম কথা হচ্ছে যে দুইটা সেকশনের মধ্যে যদি প্রেসারের ইন্টেন্সিটি কমে উইথ দ্য চেঞ্জ ইন ডায়ামিটারে যদি কমে যায়, তাহলে আমি ধরে নিচ্ছি প্রেসার ইন্টেন্সিটি কমে, সেক্ষেত্রে আমার ভেলোসিটি বেড়ে যাবে। এবং এই ইকুয়েশনটাতে আমাদের এই যে P1A1 নিচ্ছি, P2A2 নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আমরা নিব হচ্ছে গেজ প্রেসার। যদি তুমি অ্যাবসোলিউট প্রেসার নিতে চাও তাহলে তোমাকে অ্যাটমসফেরিক প্রেসার কনসিডার করতে হবে, কারণ অ্যাবসোলিউট প্রেসার আর অ্যাটমসফেরিক প্রেসারের পার্থক্যই হচ্ছে গেজ প্রেসার, যেটা চ্যাপ্টার 2 তে পড়ানো হয়েছে, ঠিক আছে? সো simple as that. So the force of the fluid on the reducer is equal to the force of the reducer on the fluid, সমান, just opposite direction কাজ করবে। সো এই পানিটা যখন সেকশন 1 থেকে 2 তে গিয়ে রিডিউসারের গায়ে যে চাপটা দিবে বা বলটা দিবে, সেটা তোমার রিডিউসার ওর গায়ের উপর যে বলটা দিবে সেটা সমান এবং ইকুয়াল হবে। যদি তুমি ফ্রিকশন কনসিডার করো তাহলে বেসিক্যালি রিডিউসারের উপরে যে বলটা পড়বে সেই বলটা অ্যাকচুয়ালি বেশি দিতে হবে, কারণ তোমার অতিরিক্ত ফ্রিকশনের কারণে কি পানিটাকে যাওয়ার জন্য ওকে আরো বেশি শক্তি দিতে হবে, ঠিক আছে? এখন আমাদের হাউ ডাজ ইট ওয়ার্ক ফর প্রেসার ডিস্ট্রিবিউশনটা কিভাবে কাজ করে যদি আমি চিন্তা করি, তাইলে আমাদের দেখা যাচ্ছে যে তুমি যদি এই দুইটা সেকশন নাও, এই দুইটা সেকশনের যদি প্রেসার ডিস্ট্রিবিউশন উইল লুক লাইক দিস। এখন এই ফিগারটা কিভাবে আসলো? এই ফিগারটা আসলো, ধরো রিডিউসারটা যদি তোমার আমি চিন্তা করি এইভাবে আছে এবং ফ্লোটা যদি এইভাবে যাচ্ছে, হ্যাঁ, সো এক্সপ্লেইন হচ্ছে এক্স হচ্ছে এই ডিরেকশন আর ওয়াই হচ্ছে তোমার উচ্চতার ডিরেকশনটা, হ্যাঁ। তাহলে তুমি দেখো এই উচ্চতার ডিরেকশনে রিডিউসারের উপরের সেকশন অর্থাৎ আপার সেকশনে তোমার প্রেসার থাকবে কম। আমরা জানি যে প্রেসার তোমার সর্বোচ্চ উচ্চতায় কম থাকে, তারপরে যত নিচে যাবা তত তোমার প্রেসারটা বাড়তে থাকবে পানি, তাই না? কারণ উপরের পানিগুলো প্রেসার দিতে থাকবে।
অ্যাট দ্য টপ অফ দ্য লিকুইডের প্রেশারটা কম থাকে এবং যতই নিচে যাবে তার প্রেশারটা বাড়তে থাকে। তার মানে হচ্ছে তোমার তুমি যদি এই সেকশনটা এইটাকে নাও, ধরো মাঝখানে কেটে দিলাম আপার হাফ আর এটাকে লোয়ার হাফ করলাম। সো আপার হাফে যদি আমি আঁকি তাহলে আমার প্রেশার ডিস্ট্রিবিউশনটা উইল লুক লাইক দিস, যেখানে তোমার মূলত তোমার এই যত নিচে যাবে প্রেশারটা বাড়বে, হ্যাঁ, আর এই তোমার যখন ছোট ডায়ামিটারের জায়গায় আসবে প্রেশারটা কমে যাবে, কারণ ওই জায়গাতে ভেলোসিটিটা বেড়ে যাবে। Since the velocity will increase, in order for the liquid to have the total head conserved, it must have the pressure head lowered. So এবং তুমি যদি এখানে এই রিডিউসারের যদি একটা গোল করে কেটে উপর থেকে ওর প্রেশার ডিস্ট্রিবিউশন দেখতে চাও তাহলে ইট উইল লুক লাইক দিস, যেখানে ওর লোয়ার বাউন্ডারিতে বা নিচু জায়গাগুলোতে প্রেশারটা বেশি থাকবে বিকজ অফ দ্য গ্র্যাভিটি। এবং এই কারণে তোমার রিডিউসারের ক্ষেত্রে তোমার এন্ডের সেকশনগুলো, লোয়ার এন্ড অফ দ্য সেকশন অ্যাকচুয়ালি তোমার ইকুয়েশনটাকে গভর্ন করে, কারণ ওই জায়গাতে প্রেশারের মান ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর ভিতরে সেকশন 1 থেকে 2 এর মধ্যে আর কি হলে এটা আমাদের দরকার নেই, কারণ আমরা ওই রো কিউ ডেল নিতে চলে যাচ্ছি। সো দুইটা সেকশনের মধ্যে জানলে হবে ভিতরে কি হচ্ছে, উই ডু নট ওয়ান্ট টু নো। হ্যাঁ, এবং এটা হচ্ছে এক্স ডিরেকশন। আর যদি আমি উচ্চতার ডিরেকশনে জানতে চাই, এই প্রেশারের ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারি যে সেকশন 1 আর সেকশন 2 এর মধ্যে ওজনের যে পার্থক্য থাকবে সেটাই হবে তার ওয়াই ডিরেকশনের ফোর্স। হ্যাঁ, সো কেউ বুঝে নাই এমন কেউ আছে? অনেকগুলো টপিক আমি বুঝেছি, আমি আরেকবার সামারি করি। সেটা হচ্ছে যে তোমার আমি যদি রিডিউসারটা যেটা জয়েন করতেছে একটা লার্জার ডায়ামিটার থেকে একটা স্মলার ডায়ামিটারে, সেই রিডিউসারের উপরে কতটুকু পানি বল প্রয়োগ করবে বা আমার রিডিউসারটাকে কতটুকু বলের হইতে হবে সেটা মাপতে হইলে আমার ইম্পালস মোমেন্টাম দিয়ে আমরা p1 মাইনাস প্রথম সেকশনের ফোর্স দ্বিতীয় সেকশনের ফোর্স বিয়োগ দিলাম এবং রো কিউ ডেল ভি যদি বিয়োগ দিই তাহলে আমরা ইম্পালস মোমেন্টাম থিওরেম থেকে তার বেসিক্যালি ইকুয়েশনটা বের করতে পারবো, যেটা দিয়ে আমরা ডিজাইন করতে পারবো যে আমার রিডিউসারের উপর পানি কতটা ফোর্স দিবে অথবা পানির উপরে রিডিউসার কত ফোর্স দিবে, দুইটাকে সমান হইতে হবে, জাস্ট ডিরেকশনটা ভিন্ন হবে। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমরা রিডিউসারের মধ্যে গায়ে যে শিয়ার স্ট্রেসটা পড়বে পানির ফ্লোরে সেটা নেগলেক্ট করে রাখছি, কারণ এটা নতুন এডিশনাল টার্ম ইউজ করবে। নো নিড টু থিংক অ্যাবাউট ইট। এই ধরনের কন্ডিশনে লোয়ার ছোট ডায়ামিটারের জায়গাগুলোতে ডায়ামিটার কমার কারণে কি এরিয়া কমে যাবে, এরিয়া কমে গেলে কিউ ইজ ইকুয়ালস টু এ বি থাকার জন্য ভেলোসিটির মান বেড়ে যাবে, ভেলোসিটির মান যদি বেড়ে যায় তাহলে প্রেসারের মান কমে যাবে। সো ভেলোসিটির মান বেড়ে যাওয়ার কারণে প্রেসারের মান কমে যাবে হচ্ছে ছোট ডায়ামিটারের সেকশনে যেখানে এরিয়া কম, তার মানে লোয়ার ডায়ামিটার বা স্মলার ডায়ামিটারের জায়গাতে প্রেসারটা কমে যাবে। এবং এই প্রেসারটা আমরা এই ইকুয়েশনে যখন ব্যবহার করব, উই শুড বি ইউজিং গেজ প্রেসার। যদি তোমার মনে হয় যে না অ্যাবসলিউট প্রেসার ইউজ করবো, তাহলে শিওর তোমাকে অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে তোমার কনসিডার করতে হবে। হ্যাভিং সেড দ্যাট, এই ক্ষেত্রে তোমার প্রেসার নিয়ে যখন কথা আসে তখন সাধারণত এই রিডিউসারটা পানিটা যদি তুমি যদি চিন্তা করো যে এরকম একটা সেকশনে যাচ্ছে, কারণ ইফ মাই হ্যান্ডস আর প্রপার্টি রেটস এরকম যদি হয় তাহলে নিচের যে হাফটাতে লোয়ার যত তোমার পাইপের নিচের যে নিচু সেকশনগুলোতে তোমার প্রেসারের মান বেশি থাকবে, কারণ আমরা জানি যে পানির ক্ষেত্রে তার উচ্চতার সাথে সাথে উচ্চতা বাড়ার সাথে সাথে উচ্চতা মানে হচ্ছে সারফেস থেকে নিচে যাচ্ছি, উচ্চতা বাড়ার সাথে তার প্রেসার বাড়বে। হ্যাঁ, আর যদি টেকনিক্যাল টার্মে এলিভেশন বলি অর্থাৎ ডেটাম বা ভূমি থেকে উপরে উঠলে তার প্রেসার কমবে। P is equals to gamma H or P is equals to minus gamma Z. So that was a very linear flow, but আমরা যদি এখন রেডিয়াল ফ্লোর কথা চিন্তা করি, রেডিয়াল ফ্লো ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাইপের বেন্ড, তাই না, যদি পাইপগুলোকে বাঁকা বাজিয়ে জায়গাতে, তাই না, দুই ডায়ামিটার পাইপে একটা রিডিউসার দিয়ে তুমি বাঁকানো একটা ফ্লো করবা, তখন আমি কিভাবে কাজ করব? সো এখানে দেখো, এখানে এই যে এটা তোমরা দেখতেছো অন ইউর স্ক্রিন ইন দ্য বুক on that whatever chapter 6 এর যে পেজে এটা দেখতে পারতেছো বা স্ক্রিনে দেখতেছো, এটা তো কিন্তু তোমার বেসিক্যালি একটা হরাইজন্টাল ফ্লো হচ্ছে, হরাইজন্টাল প্লেন। সো ইটস আ 2D প্লেন বাট দ্যাটস হরাইজন্টাল। এখানে তোমার যে এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন, আমার হাতটা যদি দেখো এর একটা হরাইজন্টাল প্লেন আছে। সো দিস ইজ দ্য এক্স ডিরেকশন এন্ড দিস ইজ দ্য ওয়াই ডিরেকশন। এখানে ওয়াই মানে উচ্চতা না, ঠিক আছে, এখানে আমি উচ্চতা 3D ডাইমেনশনে নাই, আমি 2D ডাইমেনশনে আছি। জাস্ট থিংকিং অ্যাবাউট আ পেপার, একটা 2D পেপারে প্লেন বাই প্লেন দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে আমি চিন্তা করতেছি, উচ্চতা বা ডেপথ নিয়ে চিন্তা করতেছি না। হ্যাঁ, ইকুয়েশনের জন্য সো কিভাবে একটা বেন্ডে আমরা কাজ করব। সো বেন্ডে যেহেতু আমি ধরে নিচ্ছি যে একটা হরাইজন্টাল প্লেনে কাজ করতেছি, সো আমার ওয়েটের জিনিস বাদ, ওয়েটের কথা আমি চিন্তাই করবো না। ওয়েটের কথা আমরা যদি চিন্তা না করি তাহলে এই ইকুয়েশনটা যেটা একটু আগে দেখলাম যে
রিডিউসারের ফোর্সটা হবে P1A1 P2A2 রো কিউ V2 মাইনাস V1। এই কোয়েশ্চেনটাকে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারবো হচ্ছে এক্স ডিরেকশনের জন্য লিখতে পারি P1A1। এই যে যদি দেখো সেকশন 1 এ P1A1 এক্স ডিরেকশনে যাচ্ছে, সো এটার কোনো অ্যাঙ্গেলের দরকার নেই। P2A2 যেটা ইনক্লাইন ফোর্স, তাই না, এটার আমরা এক্স কম্পোনেন্টটা নিব, সো cos θ না নিব। V2 এর ক্ষেত্রে আমার cos θ লাগবে মাইনাস V1। শেষ। সো এক্স ডিরেকশন বরাবর দিস ইজ দ্য ফোর্স। একটু পর তোমরা অঙ্ক করবা পরের স্লাইডে, হ্যাঁ, এবং ওই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট বিকজ ওটা অথবা এই চ্যাপ্টারে আরেকটু একটা অ্যাডভান্স অঙ্ক আমি পরীক্ষা দিই, এই দুইটার যে কোনো একটা সাধারণত পরীক্ষায় থাকে। সো এই অঙ্কটা, পরের অঙ্কটা যারা করতে পারবা, বুঝতে পারবা, তাদের জন্য পরীক্ষার আধার প্রিপারেশন হয়ে যাবে অথবা কোয়ার্টার প্রিপারেশন হয়ে যাবে। যদি ধরে নিলাম যে পরের অ্যাডভান্স অঙ্কটা তোমার বুঝতে 50%ও হেল্প করে, তাহলে 25% তোমার কাজ হয়ে যাবে। বা তুমি পরীক্ষার ক্ষেত্রে চিন্তা করলে তোমার হয়তো 15 মার্কের প্রিপারেশনের 50% প্রিপারেশন হয়ে যাবে, 7.5 মার্কস এখানে ক্লাসেই তুমি করে ফেলতে পারতেছো আউট অফ 100। ওকে, এবং আমি যদি ওয়াই ডিরেকশন বরাবর, তার মানে আমি একটা দৈর্ঘ্য ডিরেকশন আর প্রস্থ ডিরেকশনে যদি চিন্তা করি, তাহলে প্রস্থ ডিরেকশনে ওয়াই ডিরেকশনে ওর কোনো কম্পোনেন্টই নাই ভদ্রলোকের, তাই না? ওর একমাত্র কম্পোনেন্ট হচ্ছে বেসিক্যালি তোমার P2A2 সাইন থিটা, যেটা অর্থাৎ ওয়াই প্রস্থ বরাবর যেই বলের কম্পোনেন্টটা অংশটা কাজ করবে, আর রো কিউ ডেল ভি এর মধ্যে ভি এর যে কম্পোনেন্টটা করবে সেটা। সো তুমি এই ধরনের ব্যান্ডের ক্ষেত্রে যে রিডিউসারটা যদি আমি চিন্তা করি, এইটা একটা রিডিউসার, এই রিডিউসারটার গায়ে কত ফোর্স পড়বে বা কত ফোর্সে আমার ওকে তৈরি করা, ডিজাইন করা উচিত, সেটা হচ্ছে এই দুইটা তোমার যেহেতু ডিরেকশন আছে, সো ইটস এ ভেক্টর ফোর্স, সেটার আমার স্কেলার ফর্মে নিতে গেলে বা ম্যাগনিটিউড আনতে হলে যেটা করতে হয়, রুটের স্কোয়ার রুটের সামেশন অফ দ্য স্কোয়ার রুট, হ্যাঁ, যদি বলি তাহলে আমরা পাবো। সো এইখান থেকে আমি বেসিক্যালি ম্যাগনিটিউডটা পাবো। সো এই যে ফোর্স BF, সেটা হচ্ছে তোমার রিডিউসার বেন্ডের ফ্লুইডের উপরে যে ফোর্সটা প্রয়োগ করে, অথবা ফ্লুইড বেন্ডে রিডিউসারের উপরে যে ফোর্সটা প্রয়োগ করে, which is equal and just opposite। যে ধরনের কেসেসে তোমার এই ফোর্সগুলোর মান অনেক বেশি হয়, বা তুমি একটা বিশাল, ধরো থাকে না জাস্ট লাইক অয়েল ট্যাঙ্কার্স বা বড় বড় অয়েল যখন তোমার ট্রান্সফার করে, হ্যাঁ, এটা নিয়ে প্রচুর পরিমাণ জব আছে, বাট আমরা এগুলাতে খুব বেশি যাই না। সাধারণত এগুলোতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আই অ্যাকচুয়ালি ডোন্ট নো, বিং ভেরি অনেস্ট, আমি এই অয়েল সেক্টরের খুব বেশি মানুষদের চিনি না, বিং অনেস্ট, বাট আমার ধারণা ওখানে সিভিল ইঞ্জিনিয়ার থাকতে পারে, হ্যাঁ, বিকজ ইটস দ্য সেম থিং, ইটস নট ফার। যে ওয়াটার ডিস্ট্রিবিউশন পারবে, সে অয়েল ডিস্ট্রিবিউশনও পারা উচিত। হ্যাভিং সেড দ্যাট, তার থিওরিটিক্যাল নলেজ বা তার আন্ডারস্ট্যান্ডিং ভেরি ক্লিয়ার, পারা উচিত। ইটস এ ট্রান্সফারেবল নলেজ। সো সাধারণত যদি তোমার বিশাল লার্জার তোমার রিডিউসার থাকে, তখন সে এমনি হচ্ছে তোমার এই ব্যান্ডের মধ্যে দিয়ে তোমার কি এই ফোর্সের কারণে তোমার একটা ভাইব্রেশন, একটা মুভমেন্ট হয়, তাই না? খুব হাই বা যে ভেলোসিটিতে পানিটা যাচ্ছে ওটা আটকাচ্ছে, তাই না? সো পুরো এন্টার সিস্টেমটা ভাইব্রেট করতে পারে। তো যখন লার্জ রিডিউসার থাকে, তখন কিন্তু বেসিক্যালি ওকে একটা অ্যাঙ্কার বা একটা ঠেস দিয়ে তোমার ঠেস দিয়ে রাখা হয়, হ্যাঁ। তো ওকে এক ধরনের কনক্রিট ব্লক বা অনেক কিছু দিয়ে স্টেবল করে রাখা, বিকজ আই ডোন্ট ওয়ান্ট মাই pipe to shake and vibrate excessively, so it will just, I don't know, break or make any other issues, you know? So যদি তুমি 3D ওয়েতে চিন্তা করো, it means তুমি যদি ভার্টিক্যাল কম্পোনেন্টটাও যদি আনতে চাও, XY এর পরে যদি Z আনতে চাও, সেক্ষেত্রে তোমার ওয়েট অফ দ্য ফ্লুইডকে ইনক্লুড করতে হবে। ফ্রিকশনাল শিয়ার স্ট্রেসকেও যদি ইনক্লুড করতে চাও, ও করতে পারো। আমরা ইউজুয়ালি আমাদের অ্যানালাইসিসে আমরা এটাকে বাদ দিয়ে রাখতেছি, বাট তুমি যদি রিয়েল ওয়ার্ল্ডে যাও, রিয়েল ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি নেগলিজিবল হইতে পারে ডিপেন্ডিং অন ইউর রিডিউসার। তোমার যদি রিডিউসার বা ফ্লো ওভার কন্ডিশনে যে মোর লাইকলি যে খুব বেশি জেনারেট ফ্রিকশন হচ্ছে না, হ্যাঁ, ধরো 0.001% অফ দ্য টোটাল ফোর্স, তাহলে ওকে বাদ দেওয়া যেতে পারে। আমার এই পার্সোনাল প্রফেশনালি আমার এই ধরনের ডিজাইন করা খুব বেশি এক্সপিরিয়েন্স নাই। সো মাই অ্যাজাম্পশন ইজ অ্যাজ গুড অ্যাজ ইয়ার্স। আমি পড়ালেখা করে জানতে পারি, তোমরা পড়ালেখা করে জানতে পারো। এবং যেটা বললাম, তোমরা যদি থিওরিটিক্যালি এই ধরনের বিভিন্ন প্রজেক্টে কাজ করতে যাও, চিন্তা করতে যাও, আই থিঙ্ক কাপল অফ ইউ, তোমাদের মধ্যে কয়েকজন আমার সাথে আলাদা করে মিট করছো,
তাদের জন্যই মূলত এই কথাগুলো অ্যাডিশনাল কথাটা বললাম, যে তোমরা যদি ভালোবেসে ফেলো, পছন্দ হয়ে যায় এইসব চিন্তা, তাহলে এই ধরনের কথা চিন্তা করতে হবে। আচ্ছা ঠিক আছে, এই কোয়েশ্চেনে যদি আমি 3D তে করতে গেলে ইকুয়েশনটা কিরকম দেখাবে, তাই না? এবং সেই 3D মধ্যে আমি যদি ফ্রিকশনাল শিয়ার স্ট্রেস অ্যাড করতে চাই তাহলে কিরকম দেখাবে। আচ্ছা যদি এখানে হিট অ্যাড হয়ে যায়, ফ্রিকশনের সাথে যদি হিটও আসে, তখন কি আমার হিট থেকে কোনো ইকুয়েশন কি এখানে দরকার হবে অ্যাড করা, নাকি হিটটা জাস্ট ফ্রিকশনই থাকবে, সো শিয়ারে অ্যাড করলেই হয়ে যাবে, তাই না? এই ধরনের অনেক কন্ডিশনস নিয়ে অনেক রিসার্চ করা যায় এবং অনেকে করে, এবং আমার ধারণা এসব মেজরিটি অফ দেম আর অলরেডি সলভড। হ্যাঁ, সো তোমরা হয়তোবা আরেকজনের আবিষ্কারে নিজে গবেষণা করে করে ওই আবিষ্কারে যাওয়া। সো হ্যাভিং সেড দ্যাট, অঙ্ক টাইম কয়টা বাজে? হোয়াট ইজ দ্য টাইম? 3:35। ওকে, সো এই অঙ্কটা করার পরে অল্প একটু 3D পরে শেষ, তো 3টা আমরা যে আরেকটা শেষ করি। ওকে, হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না। আমার প্ল্যান হচ্ছে 4টার আগে এই ক্লাসটা র্যাপ আপ করে দেওয়া। হ্যাঁ, সো এই অঙ্কটা যদি দেখো, এই অঙ্কটাতে বেসিক্যালি বলা হইলো যে তোমার এরকম একটা ইনলেট দিয়ে তোমার পানিটা যাচ্ছে, এবং এখান থেকে তোমার পানিটা অ্যাকচুয়ালি দুইটা জায়গাতে, হ্যাঁ, দুইটা নজল দিয়ে পানিটা বের হতে পারে, এবং বোথ নজলই তোমার ফ্লো ভেলোসিটি হয় 12 মিটার পার সেকেন্ড। তোমাকে বলা হলো যে তোমার এই ডাবল নজলের, হ্যাঁ, তোমার ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স এক্সার্টেড অন দ্য ডাবল নজল। সো ওদের দুইটার গায়ে যেই ফোর্সটা তোমার পানিটা দিবে, হ্যাঁ, সেটা তোমাদেরকে বের করতে বলা আছে, এবং বলবো যে দুইটা সেকশন দিয়ে যখন পানি বের হয় তখন পানি ভেলোসিটি 12 মিটার পার সেকেন্ড থাকে। ফ্রিকশন দেখে করতে বলা আছে। আমি যদি অঙ্কটাকে তোমাদের পরীক্ষায় মিড টার্মে যদি তোমার ডিফিকাল্টি লেভেল 10-এর মধ্যে 5 বা 6 ধরো, তাহলে ফাইনালে তোমাদের ডিফিকাল্টি লেভেল হবে হচ্ছে 6 বা 7 কিংবা 7 বা 8। একটু তোমাদেরকে পুশ করবো, হ্যাঁ, যেহেতু শুরুতে থাকে না, হাই হ্যালো হানিমুন পিরিয়ড ইজ ডান, নাও ইউ শুড বি থিঙ্কিং, অ্যাক্টিং এবং রাইটিং, ডিজাইনিং অ্যাজ এন ইঞ্জিনিয়ার। একটা ইঞ্জিনিয়ার মধ্যে চিন্তা একটু ডিফিকাল্টি লেভেল থাকবে। সো আমি এমন হইতে পারে যে এই অঙ্কের মধ্যে তোমাদের ফ্রিকশন অ্যাড করে দিতে পারি। আচ্ছা, ফ্রিকশন যদি এত হয়, তাই না, তাহলে তুমি কি করবা? আমরা জানি যে ফ্রিকশন আমরা কি করি, প্রথম সেকশনে সাথে থেকে বিয়োগ দিই, অথবা দ্বিতীয় সেকশনে আমরা যোগ করি। বার্নারিজ থিওরেমে পড়ানোর সময় তোমাদেরকে সিম্পল একটা জিনিস বোঝানো হয়েছিল। অলরাইট, সো হাউ ডু উই, এটা বইয়ের অঙ্ক মোস্ট লাইকলি, আমার সাথে বই মধ্যে নাই। আমি যদি বইয়ে দেখি, এটা 6.1 হবে। 6.4, yes, so যারা এই মেট্রিক এডিশন ডট রিফারেন্স যিনি বই ইউজ করতেছে তাদের জন্য এটা 6.1 এ পড়বে। So I think it is exactly the soft copy of that অঙ্ক। সেই অঙ্ক যদি দেখো, তাহলে দেখো এই অঙ্কের কমন যে জিনিসটা হচ্ছে যে আমার এই অঙ্কে আমার সূত্র কি কি, আমরা কন্টিনিউটি ইকুয়েশন জানি, আমরা হচ্ছে যে তোমার বার্নলিজ ইকুয়েশন জানি, এবং আমরা রো কিউ ডেল ভি জানি, তাই না? অলরেডি মুভিং ফ্লুইডের অনেকগুলো ইকুয়েশন জানি। সো আমরা যদি প্রথমে এখানে আমার যদি তোমার বেসিক্যালি এই সেকশনে এইখান বরাবর তোমার যদি এখানে এটাকে যদি V1 ধরি আর এখানে যদি V2 ধরি, তাহলে এই V2 ওভারঅল রেজাল্টেন্ট যে ফোর্সটা সেটার ম্যাগনিটিউড এবং ডিরেকশন বের করতে হবে। তোমাদের যাদের স্ট্রাকচার নিয়ে ভালো লাগা ভালোবাসা থাকে তাদের জন্য তোমরা একটা ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারো শুরুতেই। ফোর্স ডায়াগ্রামকে আমরা শুরুতে একটা ফোর্স ডায়াগ্রাম অ্যাজিউম করি, তারপর সেটা মিললো কি না মিললো সেটা করতে, সরি, ফোর্স ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রাম, তাই না? ফ্রি বডি ডায়াগ্রাম যদি চিন্তা করি তাহলে দেখো এখানে কি কি ফোর্সেস উইল অ্যাক্ট। হ্যাঁ, তাহলে প্রথম ফোর্সটা অ্যাক্ট করবে হচ্ছে বেসিক্যালি এখানে যখন ফ্লোটা যাচ্ছে তার প্রেসার থেকে এরিয়া দিয়ে আমরা একটা প্রেসার ফোর্স পাবো। এখান দিয়ে একটা প্রেসার ফোর্স কাজ করবে, এখান দিয়ে একটা প্রেসার ফোর্স কাজ করবে। এই তোমার পাইপের মধ্যে দিয়ে বা এই পাইপ সিস্টেমের মধ্যে দিয়ে যখন ফ্লোটা গেছে তখন আমার রিডিউসার দিয়ে এক ধরনের একটা চাপ দিতে হবে, তাই না? সো এখানকার রিডিউসার এখানে একটা এক্স ডিরেকশনে চাপ দিয়ে রাখবে, এখানে একটা ওয়াই ডিরেকশনে চাপ দিয়ে রাখবে, একটা এক্স ডিরেকশনে চাপ দিয়ে রাখবে, একটা ওয়াই ডিরেকশনে চাপ দিয়ে রাখবে। সো এটা হচ্ছে আমার ফ্রি বডি ডায়াগ্রাম। এখন এই চিন্তা করে আমি আমার অঙ্কটা আঁকাই। প্রথম যে জিনিসটা বের করতে হবে আমাদের সাথে যেসব সূত্র, আমি যদি চিন্তা করি যে দুইটা সেকশনের মধ্যে রো কিউ ডেল ভি করি, সামেশন অফ এফ এক্স, বেসিক্যালি তোমাকে সামেশন অফ এফ এক্স বের করতে হবে। এই এফ ওয়াই এন এল ওয়াই আর এফ এন এল এক্স তোমাকে বের করতে হবে। এই পানিটা যখন
নজল দিয়ে বের হচ্ছে তার আগে দিয়ে আমি অ্যাকচুয়ালি কত ফোর্স দিয়ে আমার রিডিউসারটা ওকে চিন্তা করতে হবে, তাই না? সো দিস ইজ আ রিডিউসার হিয়ার, বিকজ একটা হায়ার ডায়ামিটার, লার্জার ডায়ামিটার থেকে একটা স্মলার ডায়ামিটারে যাচ্ছে। এক্সকিউজ মি। সো হ্যাভিং সেড দ্যাট, আমাদের তাহলে রো কিউ ডেল ভি বের করতে হবে। আচ্ছা, রো কিউ ডেল ভি বের করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে রোটা জানা। রো আমরা জানি, পানির রো, যদি পানি বলে তাহলে পানির রো আমরা জানি। আমাদের বের করতে হবে হচ্ছে কিউ, V1 আর V2। আচ্ছা, V1 আর V2, যেমন আমরা ধরো V1টা জানি না অ্যাকচুয়ালি, V2 V3 এই দুই জায়গা দিয়ে আমি বলতেছি যে তোমার অ্যাকচুয়ালি দুইটা নজলই অ্যাকচুয়ালি 12 ভেলোসিটি থাকবে, তাই না? এটাই তো বলছে, বোথ নজল উইল হ্যাভ 12 ভেলোসিটি। সো আমরা যদি এখন ফ্লো রেট বা ডিসচার্জ নিয়ে চিন্তা করি, আমাদের কিউটা জানতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের কিউটা জানা। সো আমি যদি কিউটার হিসাব চিন্তা করি যে তোমার কন্টিনিউটি ইকুয়েশন কোত্থেকে আসছে, কন্টিনিউটি ইকুয়েশনে তোমার আমরা এন্টায়ার সিস্টেমটার মধ্যে আমরা মূলত যেটা করি যে মাসকে অথবা ওয়েটকে অথবা ভলিউমকে কনজার্ভ করি, তাই না? আমাদের যদি চিন্তা করি যে এখান থেকে যেই পরিমাণ, অর্থাৎ যে আয়তনের পানিটা যাচ্ছে সেই পানিটা A1 V1 শুড বি A2 V2 আর A3 V3 সমান, তাই না? কারণ কি? কারণ এখান দিয়ে যে পানিটা যাচ্ছে, যেই পরিমাণ বা যেই ভলিউম বা যেই ভরের পানিটা যাচ্ছে, সেই ভরের পানিটা এই দুইখান দিয়ে বের হইলে তার সমান হইতে হবে। সো ইট কনজার্ভ দ্য মাস অর দ্য ওয়েট অর দ্য ভলিউম। এখান থেকে আমার অলরেডি আমরা ডায়ামিটারস গুলা জানি, ঠিক আছে? এই জেটের ডায়ামিটার হচ্ছে 10, এই জেটের 7.5, এটা সেন্টিমিটারে, এটা সেন্টিমিটারে, এইটা 15 সেন্টিমিটারে। সো তুমি ইউনিট কনভার্ট না করলেও হবে, করলে তো করলাই। সেখান থেকে তুমি V2 জানো, V2 দুইটার ক্ষেত্রে তোমার এখান দিয়েও 12 মিটারে বের হবে, এখান দিয়েও 12 মিটার পার সেকেন্ডে বের হবে। সো তুমি এখান থেকে V1টা বের করতে পারবা। তুমি যদি V1 বের করতে পারো তাহলে এই যে শুরুর মুখে যে Q1টা সেটাও বের করতে পারবা, এবং Q2 এবং Q3ও বের করতে পারবা। তার মানে তোমার ওভারঅল ডিসচার্জটা কিভাবে ভাগ হচ্ছে তুমি সেটা বের করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি এনার্জি ইকুয়েশনটা ইউজ করি, হুইচ ইজ বেসিক্যালি বার্নৌলিজ ইকুয়েশনের আগের যে জেনারেল যে ফর্মটা, সেখানে দেখো, সেক্ষেত্রে আমি যদি এখন যে কোনো দুইটা সেকশনের মধ্যে, দুইটা এই সেকশন আর এই সেকশন, বা এই জায়গা আর এই জায়গা, এই দুইটা জায়গাতেই বেসিক্যালি আমার ভেলোসিটি সমান। সো তুমি যে কোনো একটাতে বা দুইটাতে অ্যাপ্লাই করলে তুমি ফোর্সটাকে বের করতে পারবা। সো আমি যদি এই সেকশন আর এই সেকশনের মধ্যে তোমার বেসিক্যালি এনার্জি ইকুয়েশনটা অ্যাপ্লাই করি, এনার্জি ইকুয়েশনে কি ছিল যে তোমার টোটাল এনার্জি হেডটা আমরা দেখছিলাম, তাই না? সেটা হচ্ছে P1 বাই গামা, তারপর হচ্ছে তোমার এলিভেশন হেড, আর হচ্ছে ভেলোসিটি হেড। সো এবং আরো মেশিন টেশিন অনেক কিছু ছিল, এখানে মেশিন ফেশিন কিচ্ছু নাই, হিটের কথা তো চিন্তাই করতেছি না, বাদ। সো আমি যদি জাস্ট তোমার হেডগুলাকে নিয়ে চিন্তা করি, তাইলে আমি বার্নৌলিজ ইকুয়েশন বা এনার্জি ইকুয়েশন যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, ধরলাম ফ্রিকশনে যেহেতু নেগলেক্ট বলছে, অ্যাকচুয়ালি ইটস বার্নৌলিজ ইকুয়েশন, তাইলে, এবং যেহেতু তোমার এটা একটা হরাইজন্টাল প্লেনে আছে যেটা বলছিলাম, তার মানে এই সেকশনে তোমার যে এলিভেশন, আমি যদি এই V2 নেই, V2 তেও এক এলিভেশন, V3 তেও এক এলিভেশন, বিকজ এটা জাস্ট ফ্ল্যাট আউট পাইপ or flat out network of a flat pipe. So আমি যদি প্রথম সেকশনে P1 বাই গামা ইউজ করি, আর যদি এখানে ওর ভেলোসিটিটা জানি V1 V স্কয়ার বাই 2g দেই, আর যদি V2 সেকশন নেই বা V3, একই কাহিনী, কারণ দুইটাতে তোমার ভেলোসিটি হচ্ছে 12, সেক্ষেত্রে তোমার আমার এখানে তোমার প্রেসার হেডটা 0। কারণ কি? কারণ জেটের জন্য অ্যাটমসফেরিক প্রেসার থাকে, এবং জেটে বা ফ্রি সারফেসে ফ্লুইডের প্রেসার কত কে বলতে পারবে? কে বলতে পারবা জেটে বা ফ্লুইডের? জেটে ফ্লুইডের প্রেসার কত? 0 হয়েছে। তানজিদ আর আরিফ উচ্ছ্বাস বলে দিচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ তানজিদ। হ্যাঁ, কারণ এই জিনিসগুলো খুবই ভেরি বেসিক জিনিস, যেটা তোমাদের এই পরীক্ষা বাদ দিলাম, কোর্স বাদ দিলাম, আর তোমাদের মাথায় এটা জাস্ট থাকে না যে তোমার নিজেদের নামের মতন মাথায় ঢুকে যাওয়া উচিত, যে তোমার নাম উচ্চারণ করলে যেমন তুমি ঘুরে তাকাবা, ঠিক একইভাবে এটা মাথায় রাখা উচিত। হ্যাঁ, যে তোমার অ্যাটমসফেরিক প্রেসার যে জায়গায় হবে সেই জায়গাতে আমরা অ্যাকচুয়ালি অ্যাবসলিউট প্রেসার হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসারের সাপেক্ষে কত প্রেসার হয়। তো যদি ওর অ্যাবসলিউট প্রেসারে অ্যাটমসফেরিক প্রেসারই হয়, তাহলে গেজ প্রেসারটা 0 থাকবে। সো এই ইকুয়েশন তুমি যদি যে কোনো দুইটা সেকশনের মধ্যে অ্যাপ্লাই করো, তাহলে তুমি খুব ইজিলি তোমার
পি এর মানটা P1 এর মানটা পেয়ে যাবা। ভেলোসিটি হেড দুইটা সেকশনেরই জানো, এই ভদ্রলোকের প্রেসার হেড 0, তাহলে তুমি খুব ইজিলি P1 বের করতে পারবে। P1 তুমি বের করতে পারলে P1A1 বের করতে পারবে। P1A1টা বের করা কেন জরুরি? বিকজ আমাদের ইম্পালস মোমেন্টাম যে সূত্র ব্যবহারের জন্য আমাদের সূত্রটা ছিল হচ্ছে যে তোমার সামেশন অফ এক্স যদি নেই, তাই না, সামেশন অফ এক্স যদি নেই সেটা হবে উইল বি ইকুয়াল রো কিউ ডেল ভি, রো কিউ ডেল ভি। আর এই রো কিউ ডেল ভিটা উইল ইকুয়াল টু দ্য প্রেসার ফোর্সেস এবং দ্য রিডিউসার ফোর্সেস। ফুল ফর্মের ইকুয়েশনটা আমি চিন্তা করি, সামেশন অফ এক্স কে যদি চিন্তা করি তাহলে তোমার এদিক দিয়ে তোমার একটা P1A1 যাচ্ছে। তোমরা যদি এই নিচের ফিগারটা যদি দেখো, নিচের ফিগারটা যদি দেখো তাহলে এটা হচ্ছে P1A1 যাচ্ছে এক্স ডিরেকশনেরটা নিয়ে যদি শুধু চিন্তা করি, আর রিডিউসার একটা ফোর্স হচ্ছে। এই দুইটা ফোর্সের পার্থক্যই হবে হচ্ছে নেট ফোর্স, এবং নেট যে ফোর্সটা তোমার বেসিক্যালি রো কিউ ডেল ভি দিয়ে এক্সপ্রেস করতে পারবে। তার মানে হচ্ছে যে তোমার রো কিউ 2 V2 রো কিউ 3 V3, যেহেতু এই দুইটা সেকেন্ড সেকশন, দুইটা তোমার পরের সেকশন বলে এই দুইটার যোগফল মাইনাস হচ্ছে রো Q1 V1 x। ঠিক আছে, সো আমরা পানির ডেনসিটির মান জানি 100 ধরতে পারো 1000 কিলোগ্রাম পার মিটার কিউব, বা 9870 ধরলেও ভুল হওয়া উচিত না, বা 1000 যদি ধরে কাজ করি, তাই না। এবং আমরা V2 x কম্পোনেন্টটা যদি, ওর অ্যাঙ্গেলটা হচ্ছে 15 ডিগ্রি, এই ভদ্রলোকের V3 অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে তোমার এই ফোর্সের এইদিকে যে ভেলোসিটিটা তুমি যদি ওর এক্স ডিরেকশনে জানতে চাও তাহলে cos 15 cos 30, আর V1 এর তো বেসিক্যালি কোনো সবই তোমার হরাইজন্টাল কম্পোনেন্ট, তাই না। সো এই তিনটার V2x V3x এগুলোর মান আমরা জানি, P1A1 এর মানও আমরা জানছি। এই যে আগের স্লাইডে তোমাদেরকে দেখানো হয়েছিল P1A1 ছিল হচ্ছে 0.659 কিলোনিউটন। তাইলে আমি এখান থেকে ইকুয়েশনটা সলভ করা মাত্রই আমি এক্স কম্পোনেন্টে রিডিউসারের ফোর্সটা বের করতে পারবো। সো এই যে রিডিউসারটা তোমরা তৈরি করবা, বা তোমাদেরকে যদি বলা হয় যে এরকম একটা কমপ্লেক্স পাইপনেস নেটওয়ার্কে বা তোমার অয়েলের ট্রান্সপোর্টেশনে বা অন্য ফ্লুইড লিকুইডের ট্রান্সপোর্টেশনের জন্য আমি যদি ফ্লোটাকে ডিভাইড করতে চাই বা ফ্লোটাকে রেগুলেট করতে চাই বা স্মলার ডায়ামিটার ব্যবহার করতে চাই, বেটার ম্যাটেরিয়াল ইউজ করতে চাই, তাহলে আমার কোন ডিজাইনের কত শক্তির, কত কিলো নিউটনের, কত ক্ষমতার, কত বলের রিডিউসার লাগাতে হবে, তাই না। তাহলে তার এক্স কম্পোনেন্ট আমরা পেয়ে যাচ্ছি এত। আর যেটা বললাম ওয়াই কম্পোনেন্টের ক্ষেত্রে তোমার এই P1A1 এর কোনো বালাই নাই, তাই না। ও শুধু এই ফোর্সটা উইল বি ইকুয়াল এই দুইটার ভেলোসিটি রো কিউ ডেল ভির এই কম্পোনেন্টের জন্য। তার মানে হচ্ছে V2 ওয়াইটা নিতে হবে, V2 ওয়াইটা হবে হচ্ছে সাইন থিটা, আর এখানে V2 ওয়াইটা হবে তোমার সাইন থিটা। আচ্ছা, এখানে মাইনাস সাইনটা আমি 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 ধরে, তোমরা যদি ধরে নাও তাইলেও তোমার কোনো সমস্যা নেই, বিকজ সেক্ষেত্রে তুমি মান নেওয়ার পরে মাইনাস সাইনটা যখন পাবা তখন বেসিক্যালি এটা অ্যাড করে আছে। কেন আমি এখানে মাইনাসটা ধরলাম, তাই না, V3y কে কেন মাইনাস ধরলাম? এটা কারণটা হচ্ছে সিম্পল, সেটা হচ্ছে তুমি যখন এই ডিরেকশনটাকে নিচ্ছ আর এইটাকে আমি ফ্রি বডি ডায়াগ্রামে এই ডিরেকশনে ধরছি, তখন তুমি অ্যাঙ্গেলটা নিলে অ্যাকচুয়ালি ইট বিকামস মাইনাসে পড়ে যায়, তাই না। তো সেক্ষেত্রে তোমার বেসিক্যালি V2 V3 আর V1 এর কোনো ওয়াই কম্পোনেন্ট নাই, কারণ এই ফোর্সটা যাচ্ছে, ভেলোসিটিটা এই বরাবর যাচ্ছে, ওর কোনো এই বরাবর কম্পোনেন্টই নাই। So when you analyze this, your result will come out as something as minus. এবং এই মাইনাসটা যখন আসবে, কারণ কি এটা নাই, হ্যাঁ, তার মানে এই মাইনাস সাইনটা বেসিক্যালি ইন করতেছে যে তুমি যে চিন্তা করতেছো যে ফোর্সটা এই বরাবর যাবে, অ্যাকচুয়ালি এই বরাবর না, অ্যাকচুয়ালি যাবে উপর থেকে নিচে। তুমি চিন্তা করতেছো ওর ফোর্সটা এইভাবে যাবে, যদি এইভাবে পানিটা ভাগ হয় তাহলে ফোর্সটা নিচে থেকে উপরে যেতে হবে, অ্যাকচুয়ালি ফোর্সটা যেতে হবে উপর থেকে নিচে। দ্যাট ইজ অল অ্যাবাউট ইট। হ্যাঁ, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কিছু নাই। বেসিক্যালি তোমার ফ্রি বডি ডায়াগ্রামে তুমি যেটা ধরবা সেটার জন্য তোমার এটা আসতেছে। সো দ্যাটস বেসিক্যালি ইট। তুমি যদি দুইটা ফ্লুইডের কম্পোনেন্ট, দুইটা ডিরেকশনের কম্পোনেন্ট এক্স ওয়াই জানো, হ্যাঁ, তুমি এক্স ওয়াই জানলে দুইটার যদি এখন সামেশন fx স্কোয়ার প্লাস fy স্কোয়ারের স্কোয়ার রুট করো, তাহলে তুমি তার ফোর্সটা জানতে পারবা, টোটাল কত শক্তি লাগতে পারে, হ্যাঁ, এবং প্লাস তুমি যদি অ্যাঙ্গেলটা বের করো তাহলে দুইটা ফোর্সের রেজাল্টেন্ট ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করবে সেটাও বের করতে পারো। বাট এই মুহূর্তে তোমার ম্যাগনিটিউড এবং ডিরেকশন বের করাটা ইজ মাচ ইজিয়ার। আই থিঙ্ক আমার এখানে কেন নয় আমি মনে করতে পারতেছি না, বা যেটা বের করা খুব একটা কঠিন কিছু হওয়ার কথা না। এক্স্যাক্টলি যেমন বইয়ে যেমন তোমার
বইও বের করেন এই জন্য নয়, তোমরা চাইলে ইজিলি বের করতে পারবো, তাই না? এফ(x) জানো, fy জানো, দুইটার স্কোয়ার যোগফল করে যদি স্কোয়ার রুট করো পেয়ে যাবে। সো দিস ম্যাথ ইজ মোর লেস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, বাট তোমাদের কিছু জিনিস এখানে আইডিয়া খুব ক্লিয়ার না থাকলে পারবা না। I don't know if you are following me. That's one of the downside of online classes. But কারো কোনো প্রশ্ন? Alright, ধরলাম কারো কোনো প্রশ্ন নাই। আমার একটা open advice থাকবে যে, you know, when we meet next time, that will be in person. So if you solve these problems on your own, then come back to me. Come back to me with your questions, because আমরা quickly আরেকটা দুইটা প্রবলেম একটু দেখে ফেলবো। So let me take, you know, যেটা বললাম 4টার মধ্যে শেষ করার। আচ্ছা, সো এই যে কমন জিনিসটা দেখলাম যে রেডিয়াল ফ্লোর ক্ষেত্রে, তাই না? সো পাইপের বেন্ডে। আচ্ছা, এখন আমি যদি ব্লেডে চিন্তা করি, তো তুমি যদি এরকম একটা কেসে চিন্তা করো যে খুব নজল দিয়ে খুব হাই ভেলোসিটিতে ফ্লুইড যাচ্ছে, এবং এই ফ্লুইড হচ্ছে তোমার একটা ব্লেডে বা একটা ভেইনে, হ্যাঁ, এর উপরে পড়তেছে খুব হাই ভেলোসিটিতে, তুমি পানি দিয়ে ফ্লো করে তোমার থাকে না, এই এখানে ব্লেডটা থাকতেছে, হ্যাঁ, বা ব্লেড যদি একটা ব্লেড থাকে, হ্যাঁ, তাহলে তুমি ব্লেডটা যদি এমন থাকে তোমার পানিটা খুব হাই ভেলোসিটিতে বললেও পেতে পারবে না, কিংবা যদি একটা প্লেট হয় খুব হাই ভেলোসিটিতে পানিটা যদি গিয়ে ইয়া করে, তাহলে তুমি তাকে স্থির রাখতে পারবে, বা তাকে চাপ দিয়ে তার পিছনে যদি কোনো কিছু তুমি যদি কম্প্রেস করতে চাও, তাই না, এই ফ্লুইডের হাই ভেলোসিটির ফ্লুইড দিয়ে তোমার যে ফোর্সটা তোমার এই প্লেটটা বা ভেইনটা বা ব্লেডের উপর পড়বে, সেই মেকানিক্যাল শক্তিটাকে তুমি, হ্যাঁ, অ্যাকচুয়ালি কাজে লাগায় কম্প্রেস করতে পারবা, বা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবা, টর্ক জেনারেট করতে পারবা, যেটা দিয়ে তুমি তোমার মানব জীবনের অনেক কাজ তুমি সহজ করে ফেলতে পারবা, তাই না? সো সেক্ষেত্রে তোমার অ্যাকচুয়ালি কি হবে, আই ডোন্ট নো ওয়াই আই হ্যাভ দিস। তোমরা যদি অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন নিয়ে দেখতে চাও, ক্লিক দ্য লিঙ্ক টু ফলো, কপি দ্য লিঙ্ক, কপি দ্য লিঙ্ক যদি করি, এখানে শো একটা just a minute, হ্যাঁ। Oh, there you go. আচ্ছা, it's a very good thing. ওকে, সো এটা তোমাদেরকে আমি 4 মিনিটের একটা লেকচার আমি তোমাদেরকে দেখাচ্ছি না, বাট আমি বেসিক্যালি what I will do সেটা হচ্ছে তোমাদের চ্যাট বক্স আমি দিয়ে দিলাম। সো তোমরা এই লেকচারটা আমি সবাইকে বলবো অবশ্যই দেখবা, হ্যাঁ। স্যার 5 মিনিটের একটা লেকচার, আই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড মাই টাইম showing a video of others, but it's done by University of Texas Arlington-এর একটা ল্যাব থেকে ওরা এই ভিডিওটা তৈরি করছে। সো এই যে তোমাদের যে থিওরেমটা, এই থিওরেমটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কিভাবে তোমার কাজে লাগে, এটা ওরা একটু ডিসক্রাইব করে দেখছে, উইচ ইজ এ ভেরি গুড থিং। ইনফ্যাক্ট আমাদের ইউনিভার্সিটির যদি ডকুমেন্টারি বা কমিউনিকেশন টিম থাকে, বা তোমরাও যদি কেউ ভিডিও এডিটিং এর কাজ এই ধরনের লেকচার্স তৈরি করতে পারো, আই ক্যান হেল্প। ইভেন আমার লেকচারও তোমরা এরকম যদি অ্যানিমেশন বা বিভিন্ন জায়গায় তৈরি করতে চাও, এবং দেন থাকে না একটা চ্যানেল করে আমরা রাখতে পারি। সো ইউ নো, জাস্ট গো অ্যান্ড লুক এট ইট, যে তোমার মানে আমি মুখে যে কথাটা বললাম সেটা যদি চোখে দেখতে চাও তাহলে ওইখানে দেখতে পারো, হ্যাঁ। ইটস এ ভেরি গুড ওয়ান, এক্সপেরিমেন্টাল। আমাদের অ্যাকচুয়ালি আমি পরে এটা দেখবো, আমাদের হাইড্রোলিক্স ল্যাবে করতে, আমি এটাও চেক করবো। এনিওয়ে, সো আমাদের যদি এই ধরনের একটা স্টেশনারি ভেইন, তার মানে হচ্ছে আমার যে ভেইনটা বা যে প্লেটটা বা যে প্লেটটার মধ্যে তোমার হাই ভেলোসিটি করতে ও নড়তেছে না, ও স্টেশনারি, কারণ এর পরের এক্সাম্পল দেখবো যে ও নড়তেছে, আমার ফ্লুইডে যাচ্ছে, ও নড়তেছে, তাই না? সেই কেস না, এই কেস হচ্ছে ভেইনটা স্টেশনারি। এই ধরনের কেসে যদি আমরা চিন্তা করি, তাহলে বেসিক্যালি তোমার এই প্রেসার কন্ডুইট, বেসিক্যালি তোমার যেটা হয় যে ফ্লুইড ইজ, প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফ্লুইড ইজ ইন কন্ট্যাক্ট উইথ দি অ্যাটমসফিয়ার। এইখানে যে ফ্লুইডটা বের হচ্ছে, ও এই পুরাটা সিস্টেম জুড়ে ওর প্রেসারটা হচ্ছে 0, কারেন্ট অ্যাটমসফিয়ারিক প্রেসার, ঠিক আছে? এবং সাধারণত ফ্লুইডের ভেলোসিটি যেহেতু অনেক হাই, তখন সাধারণত ফ্রিকশন লসটা খুব কম থাকে। খুব হাই ভেলোসিটিতে যদি অ্যাটমসফিয়ারিক প্রেসারের মধ্যে দিয়ে জেটের মতন করে ফ্লোটা যায়, সাধারণত আমরা ফ্লুইডের ভেলোসিটি হাই থাকে যে আমরা তোমার ফ্রিকশন লসকে আমরা ইগনোর করতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে যদি আমার বেসিক্যালি যে এরকম যদি একটা তোমার ইনক্লাইন প্লেন হয়, ঠিক আছে,
আর এই খুব হাই ভেলোসিটিতে যদি তুমি ফ্লুইডটা ফ্লো করে তাহলে V1 থেকে ফ্লো করে V2 তে চলে যাবে। সো আমার এই যে প্লেটটা এটা রিডিউসার না, ইটস আ প্লেট বা ভেইন। এই যে এই ভদ্রলোক যে, হ্যাঁ, ওকে যদি তুমি শোয়ায় দাও বা ওকে যদি ফিক্স রাখো তাহলে তো নরমাল Fx ইজ ইকুয়ালস টু তোমার রো কিউ ডেল ভি। এখানে যে ভেলোসিটি আর V2 ভেলোসিটি রো কিউ ডেল ভি নিয়ে হয়ে যাবে এই ছবির ক্ষেত্রে। আর যদি এরকম ছবি হয় যেটা বইয়ে আমাদেরকে দেখাচ্ছে, সেক্ষেত্রে আমার ফোর্সের দুইটা কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হবে। Fx কম্পোনেন্ট নিলে হচ্ছে রো কিউ V2 cos θ মাইনাস V1, যেটা একটু আগে দেখলাম, রো কিউ V2 sin θ, দুইটা কম্পোনেন্ট নিয়ে সে দুইটা যেহেতু ভেক্টর ফোর্স আসবে সেটা করতে পারবা। হ্যাভিং সেড দ্যাট, এটা নিয়ে আরেকটা অঙ্ক আছে যেটা 6.2, আমার বইয়ের 6.2, খুব ছোট্ট একটা অঙ্ক। আমি তোমাদেরকে হোয়াট, এটা তোমরা করো, হ্যাঁ, তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম। যাদের সাথে তোমরা যেহেতু বাসায় আসছো সবাই ধরে নিচ্ছি, বা যেখানে থাকো না কোনো ক্লাসরুমে নাই, স্যার বই আনতে পারি নাই, সো বই অঙ্কটা করে দেওয়া আছে। তোমরা কাইন্ডলি একটু 6.2টা করে আমাকে উত্তরটা জানাও যে তোমাদের উত্তরটা মিলছে কিনা। এখানে আমার অঙ্কটা সমাধান করে দেওয়া আছে। সো 6.2টা তোমরা করো, অ্যাটলিস্ট এক্সপ্লেন করে দিতে পারলাম। সো 6.2টা তোমরা করো, আমি অপেক্ষা করি হাত গুটায়। বইয়ের 6.2টা কাইন্ডলি করে দেখো তোমাদের ওটা মিলে নাকি। হ্যাঁ, আর এই সময়টা আমি কাজে লাগে হচ্ছে যেসব গরিব বান্দা অ্যাটেন্ডেন্সের জন্য বসে আছো, আচ্ছা, অ্যাটেন্ডেন্সের জন্য যারা আগে থাকে না, ইন্টারনেট ছিল না, এই ছিল না, অনেক কিছুর কেসেসে তোমাদের কেউ অ্যাটেন্ডেন্স চাও, দিস ইজ ইয়োর লাস্ট চান্স। এরপরে আর অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো প্রশ্ন করবো না। এমন কেউ আছো যার অ্যাটেন্ডেন্স নাই, যে চাও, ক্লাসে বসে আছো? ওকে, ধরে নিলাম নাই। আমি যতক্ষণ না পর্যন্ত একজন মানুষ অঙ্কের উত্তর দিতে পারবে ততক্ষণ পর্যন্ত এই ক্লাসটা আমি চালু রাখলাম। এর মধ্যে যদি তোমাদের অ্যাটেন্ডেন্সের ইস্যু থাকে আমাকে জানাও, এরপরে যদি হয় তাহলে আর সময় নাই। হ্যাঁ, আরে এখন কিছু মনে করতেছি ক্লাসে।
Is there anyone যে অঙ্কটা করতে পারছো? Alright, let me wait for 2 or 3 more minutes. যদি এর মধ্যে তোমাদের উত্তর না পাই তাহলে ধরে নিব হচ্ছে তোমরা মোস্টলি হয়তো কেউ করতেছ না। সো অনলাইনে ক্লাস ওয়ার্ক কেউ যদি না করো তাকে তার পিছনে দৌড়ানোর বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয় না। মিনারেল, oh my god, মিনারেল নিয়ে তো আমি কাজ করি। অলরাইট, এখানে মনে হচ্ছে একজন উত্তর দিচ্ছে। সে কি বলতেছে? তানজিদ আরিফিন উচ্ছ্বাস। বইয়ে অঙ্কটা মনে হয় ভুল না, বই অঙ্কটা ঠিক আছে। তানজিদ উচ্ছ্বাস তোমার উত্তর মনে হচ্ছে এক্স্যাক্টলি বইয়ের সমান হয়েছে। আচ্ছা ঠিক আছে, তানজিদ উচ্ছ্বাস ধরে নিলাম অঙ্কটা করে উত্তরটা মিলাইতে পারছে। সো একজন হয়ে গেছে। আচ্ছা আমি আর 2 মিনিট ওয়েট করি, 4:05 ক্লাস শেষ করে দেবো। যদি আরেকজন পারো খুবই ভালো, আর যদি না পারো তাহলে নেক্সট ক্লাসে কাইন্ডলি করে এসে আমাকে একটু বলো যে স্যার পারছি বা পারি না, এখানে এই সমস্যা ছিল। আর না বললে ইটস ওকে। স্যার করতে পারছি। ভেরি গুড, অলরাইট। সো উচ্ছ্বাস পারছে আর হচ্ছে এখানে আরিফুর রহমান পারছে। আই থিঙ্ক আই হ্যাভ ডান মাই পার্ট। হ্যাঁ, সো দুইজন তোমরা পারছো, এর মানে হচ্ছে যে যারা ক্লাস ফলো করতেছো তাদের অঙ্কটা করতে পারছি। আরিম কুমারও পারছে, ভেরি গুড। আরিম কুমার তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এই পূজার মধ্যে বসে অঙ্ক করতেছো, তাকে না? এটা তো তোমাকে পুরস্কার দেওয়া উচিত। তোমাকে পুরস্কার দেওয়া উচিত যে তুমি এর মধ্যে ক্লাস করতেছো। হ্যাঁ স্যার, পূজা সকালে ছিল, এখনো চলতেছে, আবার রাত্রে আবার বের হবো, এই আর কি। আচ্ছা ঠিক আছে, তোমার ধন্যবাদ। তোমরা 3 জন পারছো। আই থিঙ্ক আমি আমার দায়িত্ব পালন করছি। আরিম কুমার, তোমাকে স্পেশাল থ্যাংক ইউ যে তুমি ক্লাসে আসছো, বিকজ আমি বেসিক্যালি আজকের ক্লাসটার সময়টা চেঞ্জ করার মূল কারণ ছিল হচ্ছে কোনো একটা স্পেসিফিক ক্লাস থেকে আমাকে একজন স্টুডেন্ট, হিন্দু ধর্মাবলম্বী একজন স্টুডেন্ট আমাকে বলছিল যে স্যার টাইমিং এর ইস্যুস নিয়ে। আমি মুভ করছিলাম, দ্যাটস ওয়াই আমি আজকের ক্লাসগুলোতে ফলো করতেছিলাম যে কয় অ্যাকচুয়ালি জয়েন করে। হ্যাঁ, সো আমি তোমাকে পেলাম আর আরেকটা ছেলেকে পেলাম। আগের ক্লাস এ সেকশনে যেমন একজন হিন্দু ধর্মাবলম্বীও জয়েন করে নাই, বি সেকশনে 2 জনকে পেলাম। এর মধ্যে একজন আমি জানি না, রাতুল শাহ মনে হয়। রাতুল শাহ কি আসছে নাকি নাই আমি জানি না, বাট তুমি আসছো, তুমি ক্লাস করছো এবং তুমি অঙ্কটাও করছো। Thank you very much. It shows that you are dedicated to what you are doing. That's important. With that, I see you next class, in person class হবে। তোমাদের জন্য বললাম যারা ক্লাস ফলো করতেছো না, এই মেকানিক্সের অংশগুলো, আমি অন্য কোর্সগুলোর কথা বলতে পারবো না, সয়েল মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স, স্ট্রাকচারাল মেকানিক্স, এই কোর্সগুলো এমনভাবে বিষয়গুলো এমন যে তুমি একটা ক্লাস যদি না পারো পরেরটা তুমি খুব বেশি পারবা না। সো পরেরটা যখন পারবা না তখন পরীক্ষায় তোমরা ফেল করবা। হ্যাঁ, যেমন আমাদের ক্লাস সাইজ হচ্ছে তোমার মনে হয় 40-45-এর মধ্যে রাখতে হয়, কিন্তু আমি দেখতেছি আমার ক্লাসে 40-এরও বেশি, 50 জন কিছু কিছু ক্লাসে, সবাই রিটেক। মেকানিক্সের রিটেকটা একটা ভয়ঙ্কর রিটেক। হ্যাঁ, সো তোমরা যারা আজকে যে 20 জন আসছো, আমার ধারণা তোমরা কেউই রিটেক হবে না। বাট যারা নাই, আমি জানি না ওদেরকে থাকে না কিভাবে কি বলবো, বাট মিথিলা মিনো পারছে, ভেরি গুড। হ্যাঁ, সো ট্রাই অ্যান্ড ফলো। যারা এই 4 জন করছে খুবই ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা করো নাই তাদের জন্য বলবো যে পরীক্ষার কি বলে নেক্সট ক্লাসের আগে 6.12 করে এসে আমাকে দেখাতে পারো, বলতে পারো, অথবা যারা যেই 4 জন করছে তাদের সাথে মিলায় দেখতে পারো। নট টু শো মি দ্যাট ইউ আর গুড অর ব্যাড, ফর ইউ টু প্রিপেয়ার। আমাকে দেখা কোনো লাভ নেই। হ্যাঁ, thank you very much. Enjoy your holiday. I hope every one of you have has a wonderful holiday, number 1. আর হচ্ছে যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের জন্য বলতেছি, তোমরা থাকে না তোমাদের উৎসব